আমরা কোনো প্রবলেম ফেস করছি? কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছি? হ্যাঁ, প্রবলেম ফেস করলে একটু বলেন। সমাধান হয়ে গেছে? অ্যাক্টিভেশন প্রবলেম এখনো আছে আপনাদের? অ্যাক্টিভেশন প্রবলেম সফটওয়্যার নিয়ে গেছেন? সাপোর্ট টিমের কাছ থেকে বলছিলাম সফটওয়্যার নিয়ে যাওয়ার জন্য, ওটা নিয়ে যান। আর ভিডিও যেটা দিছি ওটা কিন্তু দেখেন, ঠিক আছে? প্রসেসটা কিন্তু খুবই ইজি। ভবিষ্যতে যদি প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আসলে এই সিস্টেম ফলো করে আপনারা আপনাদের উইন্ডোজে অ্যাক্টিভেট করতে পারবেন। তারপর হচ্ছে মাইক্রোসফট অফিসের মতো যে কয়টা সফটওয়্যার আছে সবগুলো কিন্তু কি করতে পারবেন, অ্যাক্টিভেট করতে পারবেন। বুঝতে পারছেন? তাই বারবার কষ্ট করার থেকে একবার কষ্ট করাই ভালো। কোনো প্রবলেম নাই? তাইলে সবাই একটু খাতা কলম বের করেন। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। বের করছেন? তবে আমরা আসলে প্রথম দিকে কন্ট্রোল প্যানেল নিয়ে একটু আলোচনা করব, তারপর উইন্ডোজ সেটিংস নিয়ে আলোচনা করব, এবং এগুলো নিয়ে আলোচনা করার পর আমরা মূলত চলে যাব ইন্টারনেট ভিত্তিক যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। কন্ট্রোল প্যানেল বা উইন্ডোজ সেটিংস, এইটার নাম শুনছেন কারা কারা? নাম শুনছেন? হ্যাঁ। তো এইগুলা মূলত এগুলার কাজ কি স্যার? এগুলা কেন মূলত আমরা ব্যবহার করি? মূলত কন্ট্রোল প্যানেল এবং উইন্ডোজ সেটিংস এই দুইটা জিনিস হচ্ছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা কন্ট্রোল প্যানেল উইন্ডোজ সেটিংস ব্যবহার করে আমাদের কম্পিউটারে মূলত এখানে কন্ট্রোলের যে যাবতীয় কাজ, মানে আপনি এখানে মূলত কাস্টমাইজেশনের যা যা কাজ করতে চান সব ধরনের কাজ কিন্তু আমরা এখানে এই দুইটা অপশন ব্যবহার করে থাকি। তো আমরা যেহেতু এখানে কম্পিউটার অনেক সময় ধরে ব্যবহার করব, সেক্ষেত্রে এইগুলো সম্পর্কে জানা লাগবে না আমাদের? অবশ্যই জানা লাগবে। তো আমরা নর্মালি যদি এখান থেকে স্টার্ট মেনুতে আসি, আসার পর যদি এখান থেকে আপনি কন্ট্রোল প্যানেল লিখে দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন। ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এটা আপনাদের এরকমও থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে। যদি এরকম থাকে সেক্ষেত্রে মূলত আপনি এখানে ক্যাটাগরির মধ্যে আসবেন, আসার পর এখান থেকে দিয়ে দিবেন লার্জ আইকন। তো লার্জ আইকন দিলে কিন্তু এখানে অনেকগুলো অপশন এইভাবে শো করবে। তো আমরা এখানে মূলত অনেকগুলো অপশন দেখতেছি, সব অপশন আসলে আমাদের ব্যবহার করা লাগবে না, আর সব অপশন সম্পর্কে মূলত আমরা আজকের ক্লাসে জানবও না। এইখানে মূলত আমি যদি সব অপশন একটা একটা করে আপনাদেরকে দেখাতে যাই সেক্ষেত্রে মূলত এখানে 2 থেকে 3টা ক্লাস লাগবে, আর আপনাদের ব্রেইন শুধু শুধু ফ্রাই হবে, যেটা আমি চাচ্ছি না। তো এইখানে আমাদের কাজের জন্য যে অপশনগুলো জানা প্রয়োজন আমরা শুধু আজকের ক্লাসের মধ্যে ওই অপশনগুলোই জানবো। বুঝতে পারছেন? তো এইখান থেকে আমরা এটা দেখতে পারতেছি কন্ট্রোল প্যানেল। তো আমরা যদি উইন্ডোজ সেটিং নিয়ে আসি, যেমন ধরো আমরা কন্ট্রোল প্যানেল এই পাশে রাখলাম, তারপর আবার এখানে একটু স্টার্ট মেনুতে আসলাম, আসার পর যদি এখান থেকে লিখে দিই সেটিংস, কি লিখে দেই? সেটিংস লিখে দিলে কিন্তু আমাদের এখানে উইন্ডোজ সেটিংস চলে আসবে। ক্লিক করবেন, দেখেন আমাদের এখানে উইন্ডোজ সেটিংস ওপেন হয়ে গেছে না? ওপেন হয়ে গেছে। তো এইখানে আমরা কন্ট্রোল প্যানেল ব্যবহার করে যে যে কাজগুলো করতে পারি উইন্ডোজ সেটিংস ব্যবহার করে একেবারে সেম কাজই করতে পারি। তাহলে বলতে পারেন স্যার দুইটা স্যার এখানে আলাদা আলাদা কেন দিছে? প্রথমত এখানে উইন্ডোজ সেটিংস এটা কিন্তু উইন্ডোজ 10-এর আগের ভার্সনগুলোতে ছিল না। এখনকার মূলত যে ভার্সন যেগুলো আছে উইন্ডোজের ওইগুলোর ক্ষেত্রে মূলত এখানে উইন্ডোজ সেটিংসটা নতুন করে ইন্ট্রোডিউস করছে। আর কন্ট্রোল প্যানেল আগের থেকেও ছিল, যার কারণবশত এটা এখানেও কিন্তু রেখে দিছে। মানে অনেক লোক আছে মূলত কন্ট্রোল প্যানেল ব্যবহার করে ইউজ টু হয়ে গেছেন, ওদের জন্য মূলত বিষয়টা এখানে রাখা হয়েছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কন্ট্রোল প্যানেলের মধ্যে বিষয়গুলো খুঁজে পাওয়া একটু কঠিন, মানে অনেক ভিতরে যেতে হয়, এইটার ভিতরে ওইটার মধ্যে ক্লিক করব, ওইটার মধ্যে গিয়ে ওইটার মধ্যে ক্লিক করব, মানে অনেক জায়গায় গিয়ে ক্লিক করে মূলত একটা সেটিংস করতে হয়। কিন্তু উইন্ডোজ সেটিংসের মধ্যে ওই কাজটা আসলে খুব ইজিলি মূলত এখানে দেওয়া হয়েছে। আমরা আসলে খুব ইজিলি উইন্ডোজ সেটিংস ব্যবহার করে এই ধরনের কাজ করতে পারি। তো আমরা আজকের ক্লাসে দুইটার ব্যবহারই দেখব। তবে প্রথমত এখানে যে যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা লাগবে তাদের মধ্যে বিষয়গুলো হচ্ছে, যেমন এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ফন্টস। আমরা মূলত গত দুইটা ক্লাসে মূলত এখানে লেখালেখির কাজ করছিলাম, তাই তো? তো লেখালেখির কাজের ক্ষেত্রে আমরা যে
লেখা দিয়ে থাকি, ওই যে লেখার চেহারা, যে লেখা দেখতে কীরকম হবে, এই জিনিসটা নির্ধারণ করে দেয় মূলত ফন্ট। কি নির্ধারণ করে দেয়? ফন্ট নির্ধারণ করে দেয়। আর আমাদের ওই ডিভাইসে মানে ওই যে সফটওয়্যারগুলোর মধ্যে ওই যে ফন্টগুলো আমরা পাইছিলাম না, মনে আছে ওই যে টেক্সট ডকুমেন্টের মধ্যে ফন্ট চেঞ্জ করে দেখাইছিলাম, তো ওই ফন্টগুলো কীভাবে ওইখানে আসলো? অবশ্যই তো এটা এমনিতেই আসে নাই, এখানে মূলত জিনিসটা কোথাও না কোথাও রাখা হয়েছে, তাই তো? তো আমাদের এই যে ফোল্ডার দেখতে পারতেছি ফন্ট ফোল্ডার, এই ফন্টস ফোল্ডারের ভিতরে এগুলো হচ্ছে মূলত ফন্টের মেইন ফাইল। যে ফন্টের মেইন ফাইল এখানে থাকবে ওই ফন্ট আমাদের সব সফটওয়্যারে শো করবে। বুঝতে পারছেন? দেন যে যে বিষয়গুলো পড়াচ্ছি এগুলো একটু মূলত পয়েন্ট আকারে লিখে রাখবেন। যেমন আজকের ক্লাসে আমরা কন্ট্রোল প্যানেল পড়াচ্ছি, আপনি কন্ট্রোল প্যানেল লিখে দেন প্রথম পয়েন্ট। তারপর এটার ভিতরে মূলত আমরা দেখতেছি যে এইখানে ফন্ট, তো আপনি এইখানে ছোট্ট করে একটা ডট দিয়ে লিখে দেন ফন্ট। এই জিনিসটা করলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আপনি বাসায় গিয়ে খাতা দেখে মনে করতে পারবেন, মনে রাখতে পারবেন যে আজকে স্যারে এই বিষয়গুলো মূলত ক্লাসের মধ্যে পড়াইছেন, আর আমাকে এই বিষয়গুলো আবার একটু প্র্যাকটিস করতে হবে। তা না হলে কিন্তু আপনি আবার 2 ঘন্টা ক্লাস ভিডিও দেখে দেখে তারপর আবার প্র্যাকটিস করবেন, অনেক সময় নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো ফন্টের বিষয় হচ্ছে কি, আমাদের লেখার চেহারা দেখতে কীরকম হবে সেটা নির্ধারণ করে দেয় ফন্ট। আর আমাদের কন্ট্রোল প্যানেলের মধ্যে যে ফন্টের যে মূলত ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে আমাদের যে মেইন ফাইল রাখা থাকবে ফন্টের, ওই ফন্টগুলো মূলত আমাদের অন্যান্য সফটওয়্যারের মধ্যে শো করবে। যেমন ধরে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, তারপর হচ্ছে নোটপ্যাড, এগুলোর মধ্যে ওই ফন্টগুলোই শো করবে যে ফন্টগুলোর মেইন ফাইল এখানে রয়েছে। এখন স্যার আমরা যদি এখানে কোনো একটা ফাইল ডিলিট করে দিই, সাপোজ এখান থেকে আমরা একটা সিলেক্ট করলাম, এটা না, যেমন ধরেন একটু নিচের দিকে যাই, সবগুলো আসলে গুরুত্বপূর্ণ। যেমন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম, তাহলে এটা এখান থেকে কী হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে, তাই তো? এটা এখান থেকে ডিলিট করে দেওয়া মানে হচ্ছে আমাদের আর কোনো সফটওয়্যারের মধ্যে আমরা এই ফন্টটা কিন্তু পাবো না। বুঝতে পারছেন? স্যার ডিলিট করা তো পারলাম স্যার, নিয়ে কিভাবে আসবো? তো এখানে নিয়ে আসার অপশনটা আজকে না, এটা ইনশাআল্লাহ 4-5টা ক্লাস পর আপনাদেরকে মূলত দেখানো হবে। ইভেন জাস্ট এই একটার উপর কিন্তু বেস করে একটা ক্লাস আছে, সম্পূর্ণ একটা ক্লাস, মানে শুধু লেখালেখির উপর। তো আপাতত আমরা ওই ক্লাস পর্যন্ত অপেক্ষা করি। আর জাস্ট এই বিষয়টা মূলত এখানে একটু জেনে রাখবো যে আমাদের কম্পিউটারের মধ্যে যত ধরনের লেখা আমরা দেখতে পাই, লেখার স্টাইল দেখতে পাই, সব স্টাইল মূলত এখানে আসছে এই ফোল্ডারের ভিতরে বিষয়গুলো রাখার কারণে। বুঝতে পারছেন? জিনিসগুলো মধ্যে থাকবে। আচ্ছা, তো একটু যদি ব্যাকে যাই, এইখান থেকে মূলত আমরা আরেকটা অপশন দেখতে পারবো, ডিভাইস ম্যানেজার। হ্যাঁ, দেখতে পারতেছি না ডিভাইস ম্যানেজার। তো আমরা যদি ডিভাইস ম্যানেজারের মধ্যে ডাবল ক্লিক করে ওপেন করি, সেক্ষেত্রে এরকম একটা মূলত ছোট্ট একটা বক্স চলে আসবে, ডিভাইস ম্যানেজারের ডায়ালগ বক্স। তো এইখানে এই যে বক্স দেখতে পারতেছি, এই বক্সের মধ্যে আমাদের অনেকগুলো জিনিসের নাম শো করতেছে না? তো স্যার এইটা আসলে কি শো করে? ডিভাইস ম্যানেজারের কাজ হচ্ছে আমাদের কম্পিউটারের সাথে এখানে সংযুক্ত কোন কোন হার্ডওয়্যার কাজ করতেছে। হার্ডওয়্যার বলতে আমাদের এটা কিবোর্ড হচ্ছে একটা হার্ডওয়্যার, মাউস হচ্ছে একটা হার্ডওয়্যার, তারপর মনিটর হচ্ছে একটা হার্ডওয়্যার, মানে কি কি মূলত এখানে সংযুক্ত আছে ওই প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। দেখা যাচ্ছে না? এখান থেকে আমাদের যে যে হার্ডওয়্যারগুলো মূলত এখানে কাজ করতেছে সবগুলা লিস্ট এখানে শো করতেছে। স্যার এইখানে আমরা কেন আসবো? এখানে আসার পিছনে কারণ হচ্ছে যে আপনার যদি কোনো হার্ডওয়্যার কাজ না করে, যেহেতু আপনি কম্পিউটার এখন ভালো করে ব্যবহার করতে পারতেছেন না, হঠাৎ করে দেখতেছেন কোনো একটা প্রবলেম করতেছে, তো যদি এই ধরনের প্রবলেম করে সেক্ষেত্রে আপনি এখানে ডিভাইস ম্যানেজারে আসবেন, আসার পর চেক করবেন যে এখানে মূলত কোনো প্রবলেম আছে কিনা, মানে কোনো প্রকার যদি প্রবলেম হয় কোনো হার্ডওয়্যারের মধ্যে সেক্ষেত্রে ওই প্রবলেমটা এখানে শো করবে। স্যার ওইটা স্যার কীভাবে শো করবে? দেখেন, প্রবলেম না হলে এখানে কোনো কিছুই শো করবে না। যেমন আমাদের এখানে কোনো প্রবলেম আছে নাই, যেটা মূলত এখানে যেরকম আছে ওইরকমই দেখতে পারতেছি, মানে একেবারে নর্মাল। কিন্তু যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে এখানে মূলত 2 ধরনের চিহ্ন দেখাবে। কয় ধরনের চিহ্ন? 2 ধরনের চিহ্ন দেখাবে, হয় হলুদ চিহ্ন দেখাবে, না হয় লাল চিহ্ন দেখাবে। আর চিহ্ন কোথায় দেখাবে? চিহ্ন এই আইকনের একেবারে কর্নারে, এই কর্নারে মূলত এক্সক্লেমেটরি একটা চিহ্ন দিয়ে মূলত এখানে মানে জিনিসটা দেওয়া থাকবে আর কি। এখন স্যার হলুদের মানে কি এবং মূলত এখানে লালের মানে কি? ইয়েলো সাইন থাকা মানে হচ্ছে যে এইটা একটু প্রবলেম, এটার মধ্যে একটু প্রবলেম আছে, ওই জিনিসটা মূলত ফিক্স করতে হবে, আর ওই জিনিসটা আমরা ফিক্স করতে পারবো।
এটা হচ্ছে ইয়েলো সাইনের মানে। আর যদি রেড সাইন থাকে তাহলে বুঝতে পারবেন এইটা আমরা আসলে ফিক্স করতে পারবো না, ওইটা মূলত একেবারে চেঞ্জ করতে হবে। তো রেড সাইন থাকলে তো বুঝলাম যে স্যার এটা চেঞ্জ করব, কিন্তু ইয়েলো সাইন থাকলে আমরা ওইটা স্যার কীভাবে ঠিক করবো এটা জানতে হবে না। তো যদি ইয়েলো সাইন থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, সাপোজ ধরুন আমাদের এখানে ডিসপ্লে অ্যাডাপ্টার এইটার মধ্যেই মূলত ইয়েলো সাইন আছে, সেক্ষেত্রে আপনি এইটার এই এর মধ্যে ক্লিক করবেন। এটার ভিতরে মূলত এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারতেছি না, এই তো এখানে ইয়েলো সাইন দেখাবে, বুঝতে পারছেন? তো আমরা এখানে আসবো, এটা সিলেক্ট করবো, সাপোজ এখানে ইয়েলো সাইন আছে, তারপর এখান থেকে রাইট ক্লিক করব, তারপর এখান থেকে আমরা প্রপার্টিসের মধ্যে ক্লিক করব। কোথায় ক্লিক করব? এখান থেকে আমরা প্রপার্টিসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিভাইস স্ট্যাটাস নামে একটা অপশন দেখতে পারতেছি না, এখানে বলতেছে দিস ডিভাইস ইজ ওয়ার্কিং প্রপারলি, মানে এই ডিভাইসটা একেবারে ভালো করে এখানে কাজ করতেছে। যদি প্রবলেম থাকতো সেক্ষেত্রে প্রবলেমটা কিন্তু এখানে বলতো, বুঝতে পারছেন? এবং সাপোজ আমাদেরকে কোনো একটা প্রবলেমের কথা বলছে যে আপনার ডিভাইসের মধ্যে এই প্রবলেম আছে, এখন এটা ফিক্স করতে হবে না। তো আমাদের এখানে নর্মালি যে হার্ডওয়্যার যেগুলো আছে, নর্মালি এগুলো প্লাগ ইন করে বসায় দিলে এটা কিন্তু চলবে না, চলবে না। এটা চালানোর জন্য আমাদের ড্রাইভার প্রয়োজন। কি প্রয়োজন? আমাদের কম্পিউটার চালানোর জন্য ড্রাইভার লাগে। ওই ড্রাইভার হচ্ছে মূলত সফটওয়্যার। ওই ড্রাইভার কি? সফটওয়্যার, মানে একটা নীতিমালা, যেটা যেমন আমি জিনিসটা কম্পেয়ার করতে পারি যে মানুষের শরীরের সাথে, মানে আমাদের শরীরের ভিতরে যদি আত্মা না থাকে আমরা চলাফেরা করতে পারবো, মানে প্রাণ যেটা আর কি, তাই তো? সেক্ষেত্রে আমরা লাশ হয়ে যাব। ঠিক একইভাবে এখানে যদি আমাদের কম্পিউটারের মধ্যে সফটওয়্যার না থাকে সেক্ষেত্রে আমাদের কম্পিউটার কিন্তু কি হবে না, চলবে না। তো এইখানে আমাদের সফটওয়্যারের ক্ষেত্রে মানে এখানে যে বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ড্রাইভার। গাড়ির ড্রাইভার লাগে না? লাগে তো। ড্রাইভার ছাড়া আমরা গাড়ি চালাতে পারবো না। তো এখানে সফটওয়্যার যেটা বা হার্ডওয়্যার যেটা, ওইটা চালানোর জন্য ভালো ড্রাইভার লাগবে না? তো যদি ড্রাইভার খারাপ হয় সেক্ষেত্রে কি মানে গাড়িটা ভালো করে চালানো যাবে না। তো এইখানে আসলে ড্রাইভারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে ড্রাইভারে আসবো, এখানে ড্রাইভার নামে একটা অপশন আছে, এখানে আসবো। আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন আপডেট ড্রাইভার্স। যদি আপনি এখান থেকে আপডেট ড্রাইভার্সের মধ্যে ক্লিক করেন সেক্ষেত্রে আমাদের ড্রাইভারটা এখানে আপডেট করার অপশন দিবে। এখানে দুইটা অপশন পাবে, একটা হচ্ছে সার্চ অটোমেটিক্যালি ফ্রম ডিভাইস, মানে ড্রাইভার্স। আমাদের কম্পিউটারের মধ্যে যদি ভালো মানে কোনো ড্রাইভার থাকে সেক্ষেত্রে ওইখান থেকে মূলত ড্রাইভার নেবে, যদি এটা আগের থেকে সেভ করা থাকে। আর যদি সেভ করা না থাকে স্যার তাহলে কী করবো? তাইলে বাহির থেকে মূলত ড্রাইভার নিয়ে আসতে হবে। বাহির থেকে বলতে আমরা মূলত অনলাইন থেকে ড্রাইভার নিয়ে আসবো। আর এই কাজটা করতে গেলে অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু আমরা এখানে ড্রাইভার মানে এখানে আপডেট দিতে পারবো না। তো এইখান থেকে আমরা এটার মধ্যে ক্লিক করব, সেকেন্ড যেটা আছে ওটার মধ্যে ক্লিক করে আমরা ড্রাইভার আপলোড দিয়ে দিব, আপডেট দিয়ে দিব। আমি এখন ক্লিক করতেছি না কারণ এখন ক্লিক করলে আমাদের রেকর্ডিংটা অফ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো ড্রাইভার আপডেট দিয়ে দিলে দেখবেন আমাদের এখানে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। এইভাবে মূলত আমরা প্রবলেমের সমাধান করতে পারবো। আচ্ছা, তো যদি কখনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু বাসায় গিয়ে ট্রাই করেন, পারা যাবে। আচ্ছা, তারপর যদি আমরা এখানে একটু নিচের দিকে আসি, এখানে একটা অপশন দেখতে পারতেছি মাউস। তো মাউসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা আসলে এখানে মাউস দিয়ে অনেক কাজ করি। অনেক সময় কি, এটা তো প্রায় সময়ই কাজ করি, তাই তো? তো এইখানে মাউসের সেটিংস সম্পর্কে আমাদের কিছু বিষয় জানা লাগবে। যেমন আমাদের মাউসটা অনেক সময় অনেক ফাস্ট মুভ করে, অনেক স্লো মুভ করে। আপনি এখানে মুভমেন্টটা কতটুকু ফাস্ট হবে এই জিনিসটা এখানে নির্ধারণ করতে পারে, আবার কতটুকু স্লো হবে জিনিসটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। এই স্লাইডারটা যদি স্লোয়ের দিকে নিয়ে যায় সেক্ষেত্রে আমাদের মূলত কার্সরটা কী হয়ে যাবে, অনেক বেশি স্লো হয়ে যাবে। আর যদি আমরা এটাকে মূলত এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের কার্সরটা কী হয়ে যাবে, অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তো আমরা এত বেশি ফাস্ট এবং স্লো করব না, আমরা মধ্যখানেই রাখবো। আর এখান থেকে প্রাইমারি ক্লিক, যে আমাদের প্রাইমারি ক্লিক কোনটা হবে, দেখেন আমাদের প্রাইমারি ক্লিক বর্তমানে লেফট ক্লিক, তাই তো? কিন্তু অনেক লোক আছে মূলত বাম হাতে মূলত উনি ওনার কাজ করেন লেফটি, তো ওনার ক্ষেত্রে প্রাইমারি কিন্তু তখন ক্লিক হয়ে যাবে রাইট ক্লিক। তো যদি কেউ বাম হাতি হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে প্রাইমারি ক্লিক চেঞ্জ করে দিতে পারেন, তবে আমাদের ক্ষেত্রে এটা প্রয়োজনীয় না, সেক্ষেত্রে আমরা এখানে হাত দিলাম না, অক্ষরের মধ্যে প্রেস করলাম। দেখেন আমাদের মাউসটা আমরা এখান থেকে চাইলে এইভাবে কি করতে পারি, মূলত কতটুকু ফাস্ট হবে এই ধরনের কন্ট্রোল করতে পারি। আরও বিষয় আছে মাউসের, এগুলো নিয়ে আমরা মূলত উইন্ডোজ সেটিংসের মধ্যে একটু পর কথা বলবো। তারপর যদি আমরা এখানে আসি পাওয়ার অপশন, পাওয়ার অপশনের মধ্যে ক্লিক করলে এগুলো কি লিখতেছেন, কি কি দেখছি? মূলত আমরা প্রথমে দেখছি ফন্টস।
তারপর দেখছি ডিভাইস ম্যানেজার, তারপর দেখছি মূলত মাউস। এখন আমরা দেখতেছি পাওয়ার অপশন। কি দেখতেছি? পাওয়ার অপশন। তো পাওয়ার অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখান থেকে পাওয়ার অপশনের ক্ষেত্রে আপনাদের এইভাবে শো করতে পারে ব্যালেন্স, আলটিমেট পারফরমেন্স। তো আপনাদের কিন্তু অনেক সময় ব্যালেন্স এইটা সিলেক্ট করা থাকবে। পাওয়ার অপশন এটা কিন্তু আমরা নির্ধারণ করে দেই যে এখানে আমাদের কম্পিউটারের পাওয়ার প্ল্যান কি থাকবে। যেমন ধরে আপনার কম্পিউটার আসলে যতটুকু পরিমাণ রিসোর্স ব্যবহার করার কথা ওই পরিমাণে রিসোর্স আপনি ব্যবহার করতে দিচ্ছেন না। যেমন ধরুন কম্পিউটার আমাদের এখানে মূলত খুবই ফাস্ট কাজ করার কথা, বা এখানে অনেক বেশি লোড নেওয়ার কথা, ক্যাপাসিটি আছে, কিন্তু আপনি এখান থেকে জিনিসটা করে দিচ্ছেন ব্যালেন্স। কি করে দিচ্ছেন? ব্যালেন্স। তো ব্যালেন্স করে দেওয়ার কারণে এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটার চাইলেও এখানে ফুল পটেনশিয়ালে কাজ করতে পারবে না, মানে যতটুকু ক্যাপাসিটি আছে ওইটা অনুযায়ী কাজ করতে পারবে না, একটু পরিমাণে এখানে কিন্তু বাধা সৃষ্টি হবে। এখন আমি যদি জিনিসটা করে দিই আলটিমেট পারফরমেন্স, কি করে দেই? আলটিমেট পারফরমেন্স, সেক্ষেত্রে আমাদের এখানে কম্পিউটার একেবারে ফুললি 100% ক্যাপাসিটিতে কিন্তু এখানে কাজ করবে। তো আমরা এখানে মূলত 100% ক্যাপাসিটি ইউজ করতে যাচ্ছি, ক্লক স্পিড যেটা ওইটা 100% থাকবে। তো এই বিষয়টা মূলত আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। আর অনেকের ক্ষেত্রে এখানে আলটিমেট পারফরমেন্স নাও থাকতে পারে, এটা ব্যালেন্স থাকবে, সেক্ষেত্রে মূলত এখানে আপনাদেরকে ব্যালেন্স দিয়েই কাজ করতে হবে। নর্মালি পাওয়ার প্ল্যান আমরা তৈরি করতে পারি, তবে এখানে অ্যাডিশনাল কোনো পাওয়ার প্ল্যান তৈরি করতে যাব না আমরা। তো এটা আমরা কি দেওয়ার চেষ্টা করব? আলটিমেট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব। আবার অনেকের ক্ষেত্রে আলটিমেট পারফরমেন্স থাকবে না, এখানে শুধু হাই পারফরমেন্স থাকবে। তো হাই পারফরমেন্স থাকলে ওটা দিয়ে দিয়েন, বুঝতে পারছেন? তারপর এখান থেকে আমরা আসবো মূলত চুজ ওয়েন টু টার্ন অফ দ্য ডিসপ্লে। এখানে আসলে কিন্তু আমরা দুইটা অপশনই দেখতে পারতেছি, যে একটু আগে যে দুইটা অপশন এখানে দেখছিলাম এই দুইটা অপশন। তো এখানে দেখেন একটা হচ্ছে টার্ন অফ দ্য ডিসপ্লে, তারপর পুট দ্য কম্পিউটার টু স্লিপ। আপনি নর্মালি যেমন ধরেন কম্পিউটারের সামনে বসে আছেন, কোনো কাজ করতেছেন না, মানে একটা আর্টিকেল আপনি পড়তেছেন। এখন পড়তে 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 কম্পিউটার মনে করবে যে আমার মালিক আমার সামনে নাই, তো অটোমেটিক্যালি ডিসপ্লে কী করে ফেলবে? অফ করে ফেলবে। যেমন আমরা অনেকক্ষণ যদি মোবাইল ইউজ না করি, মোবাইলের ডিসপ্লে অটোমেটিক্যালি অফ হয়ে যায় না? তো ঠিক একইভাবে আমাদের কম্পিউটারের ডিসপ্লে অফ হয়ে যাবে। তো এইটা আসলে মূলত ঠিক আছে, প্রায় সময় এটা মূলত ভালো লাগে, আমি এখানে কাজ করতেছি না, অফ হয়ে যাবে। তবে আপনি যদি কাজ করতে বসেন তখন এইটা কিন্তু বিরক্তিকর একটা জিনিস। তো যাতে এই জিনিসটা বারবার না হয়, সেক্ষেত্রে মূলত কখন আমাদের কম্পিউটার ডিসপ্লেটা অফ হবে এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। আমরা নেভারের মধ্যে ক্লিক করলে এটা কখনো কি হবে না? ডিসপ্লে অফ হবে না। তারপর এখানে একটা অপশন হচ্ছে পুট দ্য কম্পিউটার টু স্লিপ, যে আমাদের কম্পিউটার কখন ঘুমাবে। দেখেন আপনি যদি কম্পিউটারটাকে শাটডাউন করতে চান, এখানে আসেন, এই পাওয়ারের মধ্যে ক্লিক করেন, এখানে 3টা বা 4টা অপশন দেখতে পারতেছি, লক, স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। তো লকের ব্যাপারে একটু পরে কথা বলবো। এখানে শাটডাউন দিলে জিনিসটা অফ হয়ে যাবে। শাটডাউন দিলে কী হয়ে যাবে? অফ হয়ে যাবে। এইখান থেকে যদি আমরা জিনিসটা দিয়ে দিই রিস্টার্ট, সেক্ষেত্রে এটা অফ হয়ে আবার অন হবে। অফ হয়ে কী হবে? আবার জিনিসটা অন হবে। কিন্তু স্লিপ মোডে দিয়ে দিলে মূলত বিষয়টা যেরকম হবে সেটা হচ্ছে আমরা ঘুমাই না। আচ্ছা, আমরা ঘুমাইলে কি আমরা মারা যাই? না। ঠিকই আমাদের ভিতরে জান আছে, আমাদের ভিতরে যে অর্গান যেগুলো আছে এগুলো ঠিকই কাজ করতেছে, হার্ট, ব্রেন সবগুলো ঠিক আছে, জাস্ট আমাদের সেন্স নাই, তাই তো? তো স্লিপ মোডে ফালাইলে বিষয়টা কিন্তু একই জিনিস, মানে আমরা যে এখানে কাজগুলো করতাম এই কাজগুলো কিন্তু ঠিকই এখানে হচ্ছে, কিন্তু এখানে আমরা জাস্ট জিনিসটাকে একটু সেন্সলেস করে দিছি। মানে আপনি বাহিরে যাবেন, একটা প্রয়োজন পড়ছে বাহিরে যাবেন, এখন কাজ করার মধ্যখানে আপনি বাহিরে যাচ্ছেন, কারণ আপনি কাজ সেভ করে তারপর এটা কেটে তারপর অফ করে যাবেন। এর থেকে মূলত আপনি চিন্তা করতেছেন যে না, আমি যে এখানে কাজটা থামাইছি ওইখান থেকে আমি কাজটা শুরু করবো এসে। সেক্ষেত্রে আপনি নর্মালি স্লিপ মোডে এটাকে ফালাতে পারেন। নর্মাল স্লিপ মোডে এটাকে ফালাইলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে কাজ যেটা ওটা জায়গায় থাকবে, যেখানে রাখছেন ওইখানেই থাকবে, আর আপনি আবার এসে যদি একটা ক্লিক করেন ওইখান থেকে আবার কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? তো আমরা এখান থেকে স্লিপ মোড কখন পড়বে, যেমন আপনি চাইলে ইচ্ছা করে স্লিপ মোডে ফালাতে পারেন। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে না, আমি যদি কম্পিউটারের সামনে অ্যাক্টিভ না থাকি সেক্ষেত্রে একটা সময় পরে কিন্তু এখানে অটোমেটিক্যালি স্লিপ মোডে কিন্তু নিচ থেকে পড়ে যাবে। যেমন এখান থেকে আপনি যদি একটা টাইম নির্ধারণ করে দেন, যেমন আমরা দিয়ে দিলাম এখান থেকে 1 ঘন্টা, যে আমি 1 ঘন্টা বাইরে গেলাম, 1 ঘন্টা কোনো কাজ করা হইল না, 1 ঘন্টা পর কম্পিউটার কী হয়ে যাবে? নিচ থেকে স্লিপ মোডে চলে যাবে।
বুঝতে পারছেন? তো এটা হচ্ছে মূলত আমাদের এই দুটো অপশনের কাজ। বুঝা গেছে? এই ধরনের সেটিংস করা যাবে। আচ্ছা, তো এইখান থেকে আমরা একটু বেঁকে যাই। তারপর এইখান থেকে যদি আমরা আরেকটা অপশন দেখি, যেমন এইখান থেকে একটা অপশন দেখতে পারবো প্রোগ্রামস এন্ড ফিচার্স। এইখানে তো আমরা যদি প্রোগ্রামস এন্ড ফিচার্সের মধ্যে আসি, ডাবল ক্লিক করি, তাহলে আমাদের অপশনগুলোতে এখানে জিনিসটা ওপেন হয়ে যাবে। আর এখানে আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টলকৃত যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সব ধরনের অ্যাপ্লিকেশনের একটা লিস্ট এখানে শো করবে। দেখেন তো শো করতেছে না? এখন সাপোজ আপনি চাচ্ছেন কোনো একটা অ্যাপ্লিকেশন আনইনস্টল করবেন, তো আনইনস্টল করার জন্য অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। এইখানে এসে আপনি যে অ্যাপ্লিকেশন আনইনস্টল করতে যাচ্ছেন ওইটা এখানে এসে রাইট ক্লিক করবেন। তারপর এখান থেকে মূলত সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। এখানে আনইনস্টল অপশন দেখাচ্ছে না? ক্লিক করলে এটা কি হয়ে যাবে? এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। তো এইভাবে আমরা অ্যাপ্লিকেশন আনইনস্টল করতে পারবো, পারা যাবে। বিশেষ করে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এটা করাই লাগবে। উইন্ডোজ 11 এর ক্ষেত্রে এখন আসলে আমরা এইখান থেকেও আনইনস্টল করতে পারি। রাইট ক্লিক করলে কিন্তু এখান থেকে আনইনস্টল করা অপশন দেয়। যেমন এইখান থেকে দেখেন আনইনস্টল করার অপশন দিচ্ছে না? এখান থেকে ক্লিক করলে কিন্তু ডিরেক্ট আনইনস্টল করে ফেলবে। তবে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে কিন্তু এটা ডিরেক্টলি কাজ করে না। বুঝতে পারছেন? তো এইখান থেকে যে অপশনগুলো দেখাইছে এগুলো মনে থাকবে? আপাতত এতটুকু পর্যন্ত থাক, আর বাদ বাকি অপশন যেগুলো মূলত প্রয়োজনীয় এগুলো একটু পরে দেখতেছি বা আমরা পরে দেখব। এখন আসেন আমাদের এখানে উইন্ডোজ সেটিংস। উইন্ডোজ সেটিংসে যদি আমরা আসি, এখানে অনেকগুলো জিনিস আসলে দেখতে পারতেছি, দেখা যাচ্ছে না? মানে বিষয়টা হচ্ছে কিছুটা আমরা যে মোবাইলের সেটিংস ব্যবহার করি, সেটিংস ব্যবহার করি না, কিছুটা ওইটার মতো। যেমন ধরেন আপনি এখান থেকে যদি ডিসপ্লে রিলেটেড কোনো সেটিংস করতে চান, এখানে ডিসপ্লের মধ্যে ক্লিক করলেন, সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে রিলেটেড অনেক সেটিংস চলে আসতেছে। তার মধ্যে একটা হচ্ছে নাইট লাইট। নাইট লাইট জিনিসটা হচ্ছে যে আমাদের কম্পিউটার যেমন ধরে আমরা রাত্রিবেলা কাজ করতেছি, এখন রাত্রিবেলা কাজ করলে, অন্ধকারে কাজ করলে বিষয়টা হচ্ছে যে চোখের ক্ষতি হয়। তো আপনি চোখের ক্ষতি কমানোর জন্য এখানে নাইট লাইটটা অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আসলে বিষয়টা কিছুটা এরকম একটু মূলত একটু ইয়েলোইশ টাইপের হয়ে যাবে, আর চোখের মধ্যে একটু কমফোর্ট তখন ফিল করবেন। অফ করে দিলে কিন্তু আবার এটা কিন্তু এখানে কি হয়ে যাবে? লাইটার হয়ে যাবে, তখন কিন্তু চোখের কমফোর্টের যে বিষয়টা এটা কিন্তু এত ভালো ফিল করবে না। তো আমি প্রিফার করবো রাত্রিবেলা যখন আপনারা কাজ করবেন তখন নাইট লাইট অন করে দিয়েই কাজ করবেন। ঠিক আছে? তারপর একটু নিচের দিকে আসেন, এখানে দেখতে পারতেছি স্কেল। স্যার এই স্কেল জিনিসটা কি? স্কেল জিনিসটা হচ্ছে আমাদের এখানে ডিসপ্লে কতটুকু বড় দেখাবে, কতটুকু ছোট দেখাবে, এই জিনিসটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। এখান থেকে স্কেলের পরিমাণ যদি আমরা 100 দিয়ে দিই, সেক্ষেত্রে জিনিসটা কিন্তু ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে না? পুরো ইন্টারফেস ছোট হয়ে গেছে। এইখান থেকে যদি আমরা 125 দিয়ে দেই মিডিয়াম, এইখান থেকে যদি আমরা বাড়ায় দিই 150% বড় হয়ে গেছে। মানে এখান থেকে আমরা চাইলে আমাদের মতো করে কি করতে পারি, মানে স্ক্রিনটাকে ছোট বড় করতে পারতেছি। আর এখান থেকে দেখতে পারতেছি ডিসপ্লে রেজুলেশন। এখান থেকে রেজুলেশন আমাদের 1920x1080 এটাই থাকবে। আপনি যদি অন্যান্য এই দেখেন জিনিসটা চেঞ্জ করেন, সেক্ষেত্রে আসলে এই দেখেন জিনিসগুলো বড় ছোট হয়ে যাচ্ছে আর কি। তো আমরা এটা রাখবো না, রিভার্টের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা এখানে ঠিক মানে ওইটার মতো হয়ে যাবে। আমরা এইখান থেকে না সরি কিপ চেঞ্জেসের মধ্যে ক্লিক করলে এখানে চেঞ্জেস হয়ে যাবে, রিভার্টের মধ্যে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, আবার আগের মতো নর্মাল হয়ে যাবে। তারপর এখান থেকে ডিসপ্লে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপই রাখবেন। ল্যান্ডস্কেপ রাখলে এখানে যেরকম দেখতে পারতেছেন ওইরকম হবে। যদি এটা চেঞ্জ করে দিয়ে দেন পোর্ট্রেট, সেক্ষেত্রে কিন্তু এটা উল্টে যাবে, সোজা হয়ে যাবে। তো এটা আমরা করব না। মাল্টিপল ডিসপ্লে এটা মূলত যদি আমরা আমাদের পিসির সাথে অনেকগুলো ডিসপ্লে কানেক্ট করে দেই, সেক্ষেত্রে মূলত এটা ব্যবহার করা হয়। যদি আপনি একের বেশি মনিটর ব্যবহার করেন, মানে অনেক সময় দেখা যায় যে ল্যাপটপের মধ্যে আমরা এক্সটার্নাল ডিসপ্লে কিন্তু এখানে অ্যাড করতে পারি, মানে মনিটর অ্যাড করেও কিন্তু চালাতে পারি, চালানো যায় না? তো আপনারা চাইলে এইখান থেকে এই জিনিসগুলো অন করে দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারেন। তো যেহেতু আমাদের এক্সটার্নাল কোনো এখানে ডিসপ্লে নাই, সেক্ষেত্রে মূলত এটা দেখানো যাচ্ছে না। তারপর অ্যাডভান্স ডিসপ্লে, আচ্ছা এইগুলো একটু বাদ দিলাম। এইখান থেকে আমরা যদি হোমের মধ্যে আসি, ব্রাইটনেসের ক্ষেত্রে বিষয় দেখেন, আপনাদের এইখানে ডেস্কটপ ব্যবহার করলে ব্রাইটনেস আপনি কন্ট্রোল করতে পারবেন না, সেটিংস থেকে কন্ট্রোল করা যাবে না। তো ব্রাইটনেস কন্ট্রোল করতে হবে আপনার মনিটরে, এখানে কিন্তু কোথাও না কোথাও অপশন দেওয়া আছে, ওইখান থেকে কন্ট্রোল করতে হবে। আর ল্যাপটপ ব্যবহার করলে ব্রাইটনেসের অপশনগুলো কিন্তু এখানে পাবেন।
আপনি এখানে আসলে কিন্তু এইদিকে কিন্তু ব্রাইটনেসের অপশন দেওয়া থাকবে, এখান থেকে চাইলে বাড়াতেও পারবেন, এখান থেকে চাইলে আবার কি করতে পারবেন, কমাতেও পারবেন। তো আমরা যদি এখান থেকে চলে আসি অ্যাক্সেসিবিলিটি, কোথায় চলে আসি, অ্যাক্সেসিবিলিটির মধ্যে যদি চলে আসি, এখান থেকে মূলত আমরা টেক্সট সাইজে আসবো। আসার পর আমাদের লেখার সাইজ কত বড় হবে কত ছোট হবে এই জিনিসটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। আর ডিসপ্লের মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে সেম অপশন শো করতেছে, সেম অপশন শো করতেছে না। তো আসেন এখান থেকে মাউস পয়েন্টার এন্ড টাচ, যদি এটার মধ্যে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের মাউসের কালার কীরকম হবে, এখন বর্তমানে কি সাদা কালার, চেঞ্জ করলে কালো হয়ে যাবে। নেগেটিভ কালার দিলে মূলত সাদা কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালো দেখাবে, আর কালো কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি দেখাবে, সাদা দেখাবে। এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে না। আবার এখান থেকে এটার মধ্যে ক্লিক করলে যে কোনো কালারে আপনি জিনিসটা দিতে পারেন। তো আমরা সাদাই রাখলাম। এখান থেকে সাইজ, আমাদের এই যে পয়েন্টার আছে না কার্সর, এই কার্সরের সাইজ কীরকম হবে, আমরা চাইলে এখান থেকে মূলত এটাকে বাড়াতে পারি, দেখবেন অনেক বড় হয়ে গেছে। আবার এটাকে এখান থেকে চাইলে কমায় দিতে পারি, আমরা নর্মালি এভাবে কমায় দিয়েও কিন্তু কাজ করব। তারপর এখান থেকে মূলত টাচ ইন্ডিকেটর এটা আছে মূলত, এখানে মূলত আমাদের ল্যাপটপের ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য। শো আ সার্কেল অন দ্য স্ক্রিন ওয়ার ইটস টাচ ইট, আচ্ছা ঠিক আছে, যেখানে মূলত আমরা টাচ করবো স্ক্রিনের মধ্যে ওইখানে একটা সার্কেল শো করবে, এই ধরনের অপশন মূলত এখানে বলতেছে। আর মাউস রিলেটেড এখানে আরও অন্যান্য যদি অপশন আমরা দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে আরও অন্যান্য অপশন আছে। দেখেন আমাদের প্রাইমারি ক্লিক এখান থেকেও চেঞ্জ করতে পারবো, তারপর মাউস পয়েন্টার স্পিড এখান থেকে কিন্তু এগুলো চেঞ্জ করা যাবে, বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি। তারপর যদি আমরা এখানে আসি একটা গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মূলত এটা হচ্ছে আমাদের নর্মালি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। দেখেন আমরা যদি এখানে নর্মালি উইন্ডোজ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের আসলে একটা অ্যাকাউন্ট লাগবে, যেভাবে আমরা ফেসবুক ইউটিউব ব্যবহার করতে গেলে অ্যাকাউন্ট লাগে না, ঠিক একইভাবে এখানে কিন্তু আমাদের উইন্ডোজের জন্য একটা অ্যাকাউন্ট লাগবে, সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট। কোন ধরনের অ্যাকাউন্ট, মাইক্রোসফট অ্যাকাউন্ট। আমি বলতে পারেন স্যার আমি তো স্যার কোনো অ্যাকাউন্ট তৈরি করি নাই, তাহলে স্যার আমি কিভাবে স্যার এখানে উইন্ডোজ চালাতে পারতেছি। আসলে আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন এটা মূলত একটা হচ্ছে গেস্ট অ্যাকাউন্ট বলতে পারেন, বা এটা বাই ডিফল্ট তৈরি করে দেওয়া হয়েছে যাতে আপনি আপনার কাজগুলো করতে পারেন, নর্মাল কাজগুলো। তবে এখানে যদি আমরা অনেক ধরনের মডিফিকেশনের কাজ করতে চাই, কাস্টমাইজেশনের কাজ করতে চাই, সেটা কিন্তু আমরা এখানে করতে পারবো না উইদাউট মাইক্রোসফট অ্যাকাউন্ট। মানে আমাদের এখানে ওই ধরনের কাজ করতে গেলে মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবেই লাগবে। তো আমরা চাচ্ছি না এখানে সব ধরনের মডিফিকেশন করব, সেক্ষেত্রে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট একটা তৈরি করা লাগবে। আমরা যদি এখানে সাইন ইনের মধ্যে ক্লিক করি সেক্ষেত্রে এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন করার জন্য বলতেছে, তো আমাদের তো স্যার মাইক্রোসফট অ্যাকাউন্ট নাই, আছে, সেক্ষেত্রে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম বা ক্রিয়েট ওয়ান, সেক্ষেত্রে এখানে কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করার অপশন দিচ্ছে। এখন দেখেন আমরা তো জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি না, তো এইখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্ট ওটা দিয়ে দিলাম, দেওয়ার পর এইখান থেকে আমাদেরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে, তো আমরা নর্মালি পাসওয়ার্ড দিয়ে দিব, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য বলবে, এখান থেকে পাসওয়ার্ডটা কনফার্ম করে দিব, কনফার্ম করে মূলত এখানে বলবে যে মূলত নাম্বার দেওয়ার জন্য নাম্বার দিব, নাম্বারে একটা কোড আসবে, কোডটা দিয়ে দিলে আমাদের কিন্তু এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। দেখেন আমরা তো সবাই ইংলিশ পড়তে পারি, এখানে আশা করি অ্যাকাউন্ট খুলতে গেলে এত প্রবলেম হবে না, কারণ এখানে আমরা বর্তমানে এমন একটা যুগে আছি যেখানে মূলত আসলে অ্যাকাউন্ট তৈরি করা একেবারে ইজি একটা ব্যাপার হয়ে গেছে। আর ইংলিশ পড়ে ইনস্ট্রাকশন দেখে মূলত আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, পারা যাবে। তো আমরা এখান থেকে মূলত মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করব, তৈরি করে মূলত লগ ইন করে রাখবার, মূলত পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, চাইলে মূলত স্ক্রিনশট তুলে রাখতে পারেন বা খাতার মধ্যে লিখে যে কোনোভাবেই হোক এটা মনে রাখবেন, ভুলে গেলে কিন্তু প্রবলেম আছে। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট খুললাম, এখন স্যার আমরা কোন ধরনের কাস্টমাইজেশনে কাজ করতে পারি, যেমন জি পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ ফরগেট পাসওয়ার্ড দিতে পারেন, সেক্ষেত্রে মূলত একটু ঝামেলা আছে, এত ঝামেলার মধ্যে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, ফরগেট পাসওয়ার্ড দিতে পারবেন, প্রবলেম না, ফেসবুকের মতোই আর কি। তো এখান থেকে একটু নিচের দিকে আসেন,
আসার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশন যেগুলো আছে এই ইনফরমেশন এখানে দেখাবে। আপনি মূলত চাইলে আপনার এই প্রোফাইলের জন্য একটা পিকচার দিতে পারেন, তারপর এখান থেকে মূলত ফাইল থেকেও চুজ করতে পারেন। এখান থেকে আপনার অ্যাকাউন্টের আরও ইনফরমেশন এখানে আছে, এগুলো আপনি পাবেন। ম্যানেজ মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে আপনি মূলত আপনার অ্যাকাউন্টগুলোকে মূলত এখানে ম্যানেজ করতে পারবেন। মাইক্রোসফট এর ভিতরে নিয়ে যাবে। তো আমরা এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট তো খুলে নাই, সেক্ষেত্রে এটা দেখাবে না, মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। তো আমরা একটু ব্যাকে যাই। এখন সাপোজ ধরেন আপনি এখান থেকে আপনার কম্পিউটারটাকে সিকিউর রাখতে চাচ্ছেন। কি রাখতে চাচ্ছেন? সিকিউর, মানে আপনার অ্যাকাউন্ট আসলে আর কেউ ব্যবহার করবে না, শুধু আপনিই ব্যবহার করবেন। কে ব্যবহার করবে? শুধু আপনিই ব্যবহার করবেন। যেমন আমরা আমাদের মোবাইল সিকিউর রাখি না, কীভাবে সিকিউর রাখি? পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে, তাই তো? তো আমরা একইভাবে এখানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের কম্পিউটার কি করতে পারি? সিকিউর করতে পারি। তো স্যার এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা এখান থেকে সাইন ইন অপশনে আসবো। কোথায় আসবো? এইখান থেকে সাইন ইন অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে না, এখানে টোটাল পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম হচ্ছে 6টা। তো আমরা আসলে এখানে সব ধরনের অপশন ব্যবহার করব না, আর সব ধরনের অপশন আমাদের ব্যবহার করতে দিবেও না আসলে। যেমন এখানে অনেক অপশন আছে আনঅ্যাভেইলেবল, 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 দেখা যাচ্ছে না? তো স্যার এগুলো আসলে কি, মানে কিভাবে আসলে এগুলো কাজ করে ওইটা তো জানতে পারবো। যেমন এখানে আমাদের জন্য যেটা আগে সর্বপ্রথম দিতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডের মধ্যে আসবো। আসার পর অ্যাডের মধ্যে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। তারপর এখান থেকে পাসওয়ার্ড হিন্ট দিতে হবে। কি দিতে হবে? পাসওয়ার্ড হিন্ট। হিন্ট বিষয়টা হচ্ছে কিছুটা ধাঁধার মতো। ওই আমরা মূলত ধাঁধা জিজ্ঞেস করলে বলে না যে আমাদেরকে একটা হিন্ট দাও, আমি বুঝতে পারতেছি না, হিন্ট দেওয়া হয় না? তো আমরা ওই ধরনের একটা হিন্ট দিচ্ছি যাতে আমরা পরবর্তীতে হিন্ট দেখে বুঝতে পারি যে আমাদের পাসওয়ার্ডটা কী ছিল। বুঝতে পারছেন? জাস্ট আ ক্লু। এখন আপনি ক্লু এর মধ্যে যদি পাসওয়ার্ড লিখে দেন হবে না, বা এমন কিছু দিয়ে দিলেন যেটা দেখে যে কেউ বুঝতে পারবে। যেমন ধরেন আপনি মূলত পাসওয়ার্ড দিয়েছেন আপনার নাম, আপনি এখানে দিয়েছেন মাই নেম, এটা দিলেও প্রবলেম আছে, যারা জানবে তারা মূলত এখানে বুঝে ফেলবে। মানে এমন কিছু দিতে হবে যেটা শুধু আপনি জানবেন, মানে ক্লুটা দেখে আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে আমার পাসওয়ার্ডটা হচ্ছে এইটা, আর ক্লুটা ওইভাবে বাছাই করতে হবে। আর যদি চার যে স্যার আমি ক্লু দিব না, নো প্রবলেম, ক্লু ছাড়াই এখানে মূলত পাসওয়ার্ড তৈরি করেন। বুঝতে পারছেন? তো এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা কী হয়ে যাবে? নিয়ে নিবে। আর পাসওয়ার্ড দেওয়ার পর তারপর আমাদেরকে এই অপশনগুলো অ্যাপ্লাই করতে হবে, অন্যথায় আমরা কিন্তু এই অপশনগুলো অ্যাপ্লাই করতে পারবো না। এখন পাসওয়ার্ড দিলাম, স্যার কোন জিনিসটা দেওয়া যেতে পারে? নর্মালি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এইগুলা কেন অ্যাপ্লাই করব? এর পিছনে মেইন কারণ হচ্ছে পাসওয়ার্ডটা থাকবে একটু লম্বা। পাসওয়ার্ড কি থাকবে? লম্বা পাসওয়ার্ড থাকবে। এখন এত লম্বা পাসওয়ার্ড আপনি বারবার টাইপ করে মূলত লগ ইন করবেন, বারো তো এখানে বেজে যাবে, তাই তো? তো আপনি চাচ্ছেন যে এখানে খুবই শর্টকাটে 4 থেকে 5 ডিজিটের নাম্বার ব্যবহার করে আপনি লগ ইন করবেন। তো এই জিনিসটা করতে চাইলে আপনি এখান থেকে পিন, এই যে উইন্ডোজ হেলা পিন আছে না, ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে মূলত সেট আপ করতে হবে। সেট আপের মধ্যে ক্লিক করলে সেট আপ করার অপশন দিবে, কিন্তু এখানে দেখাচ্ছে না কারণ এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়া নাই। পাসওয়ার্ড দিলে কিন্তু এটা সেট আপ করার অপশন দিবে। তো আপনি এখানে ক্লিক করবেন, সেট আপ করবেন। এখানে 4 থেকে 5 নাম্বারের মূলত একটা পিন দিয়ে দিবেন, এবং ওই পিন দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি বারবার কী করবেন? লগ ইন করবেন। মানে লগ ইন করার সময় যখন আপনি কম্পিউটার অন করবেন তখন দেখবেন এখানে আপনাকে দুইটা অপশন দেখাবে, পাসওয়ার্ড, পিন। অনেক সময় পিন ডিফল্ট হয়ে যায়, তো আপনি মূলত পিনের মধ্যে এখানে দিয়ে পিন টাইপ করে কিন্তু লগ ইন করতে পারবেন। আর যদি এইখানে পিন ভুলে যান সেক্ষেত্রে নিচের দিকে কিন্তু পাসওয়ার্ডের অপশন পাবেন, ওইটার মধ্যে ক্লিক করলে কী হবে? পাসওয়ার্ড টাইপ করে আবার লগ ইন করতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে আমাদের কিছুটা মোবাইলের মতো। মোবাইল আমরা লক করে রাখলাম, অন করলাম, তারপর পাসওয়ার্ড দিতে হয় না, পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করে না। তো এখানে বিষয়টা হচ্ছে সেম। বুঝতে পারছেন? তো এখানে সিকিউরিটি কির বিষয়টা বুঝতে পারছেন? মানে সিকিউরিটি কি না, উইন্ডোজ হেলো পিন যে বিষয়টা। তো আপনারা মূলত এখানে যে কাজটা করবেন, প্রথমত পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়া শেষ, তারপর এখান থেকে মূলত সিকিউরিটি কি একটা সিকিউরিটি কি বলতেছি, মানে পিনটা অ্যাড করে দিবেন। এই দুইটাই রাখবেন, এই দুইটা আমি রেকমেন্ড করবো, ঠিক আছে? আর এক্সট্রা এখানে কোনো কিছু দিতে যাবেন না।
আর এখানে যে বিষয়গুলো দেখতে পারতেছি, যেমন ধরুন এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট, মানে ফিঙ্গার মূলত এখানে যে বিষয়টা মূলত আমরা নর্মালি তো মোবাইলে এখন অনেকাংশে চলে আসছে, প্রায় প্রতিটা মোবাইলের মধ্যে এখানে ফিঙ্গার স্ক্যানার থাকে, মানে আমাদের ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে মূলত এখানে জিনিসটা আনলক হয়ে যায়। তো এটা আসলে কম্পিউটারের ক্ষেত্রে, ল্যাপটপের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে অ্যাভেলেবল হবে না। যে যদি একটু হাই বাজেটের মূলত এখানে যদি ল্যাপটপ হয়, সেক্ষেত্রে মূলত এখানে জিনিসটা দেওয়া থাকে, হয় কর্নারে দেখবেন উপরের দিকে একটা ফিঙ্গার আনলক করার জন্য এখানে কিন্তু একটা সেকশন দিয়ে দিবে। আর ডেস্কটপ থাকলে আমাদেরকে তখন মূলত আলাদা একটা ডিভাইস নিতে হবে, তারপর আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এটা কিন্তু বর্তমানে আনঅ্যাভেলেবল। উপরে যে অপশন দেখতে পারতেছি ফেসিয়াল রিকগনাইজেশন, এটার ক্ষেত্রে আমাদের ওয়েবক্যাম লাগবে, যেটা ডেস্কটপের ক্ষেত্রে নাই। ল্যাপটপের ক্ষেত্রে মূলত ওয়েবক্যাম দিয়ে মূলত এটা ব্যবহার করতে পারেন, মানে এটার ক্ষেত্রে আপনার চেহারাই হচ্ছে মূলত আপনার পাসওয়ার্ড। আপনি যখন এখানে আপনার পাসওয়ার্ড সেট করে দিবেন আর যখন ল্যাপটপ ওপেন করবেন তখন ল্যাপটপ দেখে বুঝে ফেলবে যে মালিক আসছে। তারপর যদি একটু নিচের দিকে আসি, এইখান থেকে আমাদের আরও দুইটা অপশন দেখতে পারতেছি, একটা হচ্ছে সিকিউরিটি কি, একটা হচ্ছে মূলত পিকচার পাসওয়ার্ড। তো পিকচার পাসওয়ার্ড বিষয়টা হচ্ছে আমরা পিকচারের মধ্যে কয়েকটা পয়েন্ট নির্ধারণ করে দিব যে এইখানে ক্লিক করলে আমাদের পিকচার পাসওয়ার্ড মানে এটা আনলক হয়ে যাবে। তো এইভাবে চাইলে আমরা কিন্তু লগ ইন করতে পারি। আর এখান থেকে সিকিউরিটি কি যদি আসি, এটা হচ্ছে কিছুটা মূলত চাবির মতো, আমরা তালা চাবি তো চিনি তাই তো, তালা ওপেন করি চাবির মাধ্যমে। তো এইখানে আমাদের একটা এক্সটার্নাল একটা ডিভাইস নেওয়া লাগবে পেন ড্রাইভের মতো করে, মানে ওটা কিছুটা চাবির মতো কাজ করবে। যে আপনি যদি এখানে ইউএসবি পোর্টের সাথে জিনিসটা সংযুক্ত করে দেন, সেক্ষেত্রে তখন জিনিসটা কী হয়ে যাবে, এখানে আনলক হয়ে যাবে, মানে অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করে ফেলবে। তো এইখানে আমরা এত কিছু ব্যবহার করতে যাব না, সিম্পল বিষয়গুলোই ব্যবহার করব, পাসওয়ার্ড দিব, তারপর এখান থেকে আমরা পিন ব্যবহার করব। আর এই কাজটা করেই মূলত আমরা আমাদের অ্যাকাউন্টটাকে কী রাখবো, এখানে সিকিউর রাখবো। বুঝতে পারছেন? জিনিসটা পারা যাবে? আচ্ছা, তারপর এখান থেকে আরেকটা বিষয়, উইন্ডোজ অ্যান্ড আপডেটস এখানে আসতে হবে। এখানে আসার পর আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে উইন্ডোজ আপডেটের যে বিষয়টা, আমাদের উইন্ডোজ আসলে এখানে প্রতিনিয়ত আপডেট দেওয়া লাগে। যেমন আমাদের সফটওয়্যারগুলো আমরা আপডেট দিই না, অনেক সময় তো আমাদের প্লে স্টোরের থেকে জিনিসটা গিয়ে আপডেট দেওয়া লাগে, তাই তো? নতুন ভার্সন আসলে আপডেট না দিলে সফটওয়্যারটা ভালো করে কাজ করে না। তো ঠিক একইভাবে আমাদের উইন্ডোজের ক্ষেত্রেও কিন্তু প্রতিনিয়ত আপডেটস আসে, আর আমাদেরকে ওই আপডেটসগুলো দিতে হয়, না দিলে মূলত আমাদের পিসিটা একটু স্লো হয়ে যাবে। আর এটা দেওয়ার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। আপনার ইন্টারনেট কানেকশন যদি ভালো না হয়, যেমন ধরে আপনি যদি মোবাইল ব্যবহার করেন, মোবাইল ডাটা ইউজ করেন সিম দিয়ে, সেক্ষেত্রে আপডেট দিতে যাবেন না, কারণ এখানে অনেক বেশি পরিমাণে ডাটা ইউজ করবে। তো হঠাৎ করে যদি আপনার ডাটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আবার 12টা বেজে যাবে। বুঝতে পারছেন? আবার এইখানে এমন একটা টাইম নির্ধারণ করতে হবে যে টাইমে কারেন্ট যায় না। যেমন ধরেন আপনি ডেস্কটপ ব্যবহার করতেছেন, আপনি মূলত আপডেট দিচ্ছেন, এখন কারেন্ট চলে গেছে, অফ হয়ে গেছে, পাওয়ার সাপ্লাই মূলত আসতেছে না, অফ। তো আপডেটের মধ্যখানে অফ হয়ে যাওয়ার কারণে অনেক প্রবলেম হবে। আর চেষ্টা করবেন যাতে মূলত এখানে ব্রডব্যান্ড কানেকশন নিয়ে ব্যবহার করার জন্য, মানে ব্রডব্যান্ড কানেকশন বলতে যেটা আমরা ওয়াইফাই বুঝি, ওয়াইফাই ব্যবহার করে মূলত আমরা এখানে আপডেট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর যখন ওয়াইফাই স্পিড ভালো থাকে তখন আপডেট দিতে হবে। আপডেট দেওয়ার জন্য এখানে মানে আহামরি কোনো কিছু করা লাগবে না, জাস্ট আপনি এখান থেকে গেট দ্য লেটেস্ট আপডেট অ্যাজ সুন অ্যাজ দে আর অ্যাভেলেবল, মূলত এখান থেকে জিনিসটা অন করে দিবেন। মানে আমাদের মূলত যখন আপডেট লাগবে ওরা কিন্তু শো করবে, আর এখানে আপডেটে কিন্তু অপশন দেখাবে। আর যদি আপনি নর্মালি এখান থেকে জিনিসটা অফ করতে যাবেন, তখন এখানে মূলত দুইটা জিনিস দেখাবে, একটা হয় আপডেট অ্যান্ড রিস্টার্ট, একটা দেখাবে আপডেট অ্যান্ড শাটডাউন। তো আপনি যদি আপডেট অ্যান্ড শাটডাউনের মধ্যে ক্লিক করেন, সেক্ষেত্রে আপডেট হওয়ার পর জিনিসটা কিন্তু কী হয়ে যাবে, অফ হয়ে যাবে। বুঝতে পারছেন? আর এটা কতদিন পর পর আপডেট হবে, বা এখানে কতদিনের জন্য আমরা এই জিনিসটাকে এখানে আটকে রাখতে পারবো, এই জিনিসটাও আমরা এখান থেকে কিন্তু নির্ধারণ করে দিতে পারি, ঠিক আছে? যে 1 সপ্তাহের জন্য আপডেট সেখানে আটকায় থাকবে, 2 সপ্তাহের জন্য আপডেট আটকায় থাকবে। তো এই জিনিসটা আমরা করতে পারি, তবে আমরা এখানে বেশি দিন দিব না, আমরা আপডেটটা এখান থেকে অন করে রাখবো। আর এখান থেকে আমাদের আপডেট হিস্ট্রি যে বিষয়টা, মানে আমরা কবে আপডেট দিছিলাম, লাস্ট আপডেট কবে হয়েছিল, এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবো। আর আপডেট দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটু সময় নিয়ে আপডেট দিতে হবে, কারণ আপনি যখন কম্পিউটার উইন্ডোজ আপডেট দিবেন তখন আপনার 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে,
আবার একদিনও লাগতে পারে। আর মনে আছে আমি আমার প্রথম আপডেট দিয়েছিলাম পুরো রাত চলে গেছিল, তখন ভাবছিলাম যে হয়তো নষ্ট হয়ে গেছে, মানে অনেক চিন্তা কাজে লাগছিল, মানে মাথায় আসছিল। তখন ভোর সকালে উঠে কল দিয়েছিলাম, স্যার আমি আপডেট দিছি এইভাবে এইভাবে, সাপোর্ট টিমে কল দিয়েছিলাম, এখন কোনো প্রবলেম হবে? ওরা বলতেছেন না ঠিক আছে আপডেট দেন। আপডেট হয়েছে, তারপর জালের মধ্যে পানি এসে যে না ঠিক আছে সব কিছু এখন। প্রবলেম হবে যে আপনি ওপেন করবেন তখন দেখবেন যে এখানে বিষয়গুলা স্বাভাবিকভাবে কাজ করতেছে না। আবার অনেক সময় মূলত এখানে উইন্ডোজ আসতে নাও পারে। যদি আপনি এখানে উইন্ডোজ আপডেট দেন, আপডেট বলতে আপগ্রেড, একটা হচ্ছে আপডেট, একটা হচ্ছে আপগ্রেড। আপডেট দিলে উইন্ডোজ 10 থাকলে 10-এর মধ্যে এখানে লেটেস্ট জিনিসটা আসবে। 11-এর মধ্যে যদি আপনি আপগ্রেড করেন, মানে 10 থেকে আপনি যাবেন 11-এ, আপনি আপগ্রেড করতেছেন, তো আপগ্রেডের মধ্যে যদি এখানে জিনিসটা চলে যায় সেক্ষেত্রে দেখবেন যে আপনাকে আবার উইন্ডোজ দেওয়া লাগবে। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল রাখবো। আর এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা এখানে মূলত আমাদের উইন্ডোজ সিকিউরিটির যে বিষয়টা, এখান থেকে আমরা চলে আসবো মূলত প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এখানে আসার পর মূলত আমরা এখানে সিকিউরিটির অপশন পাবো, উইন্ডোজ সিকিউরিটি দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন দেখতে পারতেছি না, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে এইখান থেকে মূলত আমরা স্ক্যান করতে পারি আমাদের ডিভাইস, মানে এখানে আমাদের ডিভাইসের মধ্যে কোনো প্রকার ভাইরাস আছে কিনা নাই এটা স্ক্যান করে দেখবে। আর এটা স্ক্যান করে দেখার পর মূলত যদি কোনো প্রকার ভাইরাস থাকে সেক্ষেত্রে ওইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে জিনিসটা ক্লিক করে দেখতে পারি। আবার এখান থেকে আমাদের ভাইরাস প্রোটেক্টর যেটা আছে ওইটা মূলত আমরা এখান থেকে অন অফ করে রাখতে পারি। যেমন এখানে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, যেটা ম্যানেজ সেটিংসের মধ্যে ক্লিক করলে আপনি যদি এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশন এটা অফ করে দেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারের মধ্যে আসলে ভাইরাসে এসে পড়ে যাবে। যদি এটা অফ করে যদি আপনি এখানে অনলাইনে গিয়ে কাজ করেন, নর্মালি ভাইরাস কিভাবে আসে, হয় অনলাইনে আপনি গিয়ে কাজ করবেন, কোনো একটা কিছু ডাউনলোড করবেন, ডাউনলোড করার সাথে সাথে ভাইরাস চলে আসবে। আবার আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনি অন্য কারো পেন ড্রাইভ মূলত এখানে ইউজ করতেছেন, বুঝতে পারছেন? সেক্ষেত্রে এখানে ভাইরাস চলে আসতে পারে। তো এখানে ভাইরাস থেকে বাঁচার জন্য মূলত আমাদের উইন্ডোজ থেকে, মানে মাইক্রোসফট থেকে মূলত একটা প্রোটেকশন দেওয়া হয়, এটা হচ্ছে রিয়েল টাইম প্রোটেকশন। আমরা এই প্রোটেকশন ব্যবহার করতে পারি, ব্যবহার করলে মূলত আমাদের এখানে ভাইরাস আসলে এটা কি করে ফেলবে, কেটে ফেলবে, বুঝতে পারছেন? তো এইখান থেকে আমরা এই কাজটা করতে পারি। আর আপাতত যে বিষয়গুলো দেখাইছি এগুলো মনে থাকলেই কিন্তু হবে। বাসায় এগুলো প্র্যাকটিস করতে পারবেন? এখন আসেন আমাদের ইন্টারনেট সংক্রান্ত বিষয়গুলা। তো এই যুগে ইন্টারনেট ব্যবহার করেন না এমন কেউ আছেন? কেউ থাকলে বলতে পারেন যে স্যার আমি কখনো ইন্টারনেট ব্যবহার করি নাই। সবাই কম বেশি ইন্টারনেট ব্যবহার করছি, তাই তো? আচ্ছা, তো আমরা নর্মালি যদি আমাদের ডিভাইসের সাথে ইন্টারনেট কানেকশন দিতে চাই, ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কি করতে যাচ্ছি, ইন্টারনেট কানেকশন দিতে যাচ্ছি, সেক্ষেত্রে মূলত আমরা দুইভাবে ইন্টারনেট কানেকশন দিতে পারি। একটা হচ্ছে মূলত ওয়্যারলেস, একটা হচ্ছে ওয়্যার্ড, তাই তো? ওয়্যারলেস ইন্টারনেট তো আমরা চিনি, মানে তারবিহীন মূলত এখানে যে ইন্টারনেট, যেমন ধরেন আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে মোবাইল ডাটা মূলত ট্রান্সফার করতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে যেমন ধরেন আমরা ওয়্যার্ড কানেকশন ব্যবহার করতে পারি, মূলত তারের সাহায্যে কানেকশন যেটাকে বলে, ওইটাকে বলা হয় ইথারনেট কানেকশন। কি বলা হয়? ইথারনেট কানেকশন, মানে কেবলের সাহায্যে যে কানেকশন নেওয়া হয়। আর ইথারনেট কানেকশন সব থেকে ফাস্ট কানেকশন। যদি আপনি মূলত অনেক দ্রুত গতিতে কাজ করতে চান, না আপনার ইন্টারনেটের ল্যাকিং খুবই কম করবে, এই ধরনের বিষয়বস্তু চান, সেক্ষেত্রে ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, আপনি মূলত এখানে ইন্টারনেট কানেকশন দিলে আপনার কম্পিউটার অনেক মূলত ফাস্ট থাকবে, মানে ইন্টারনেট স্পিড অনেক বেশি ফাস্ট থাকবে। তো এইটা আমরা নিতে পারি, এটা নিতে পারি মূলত একটা কানেক্টর কেনার মাধ্যমে। এটা হচ্ছে RJ45 কানেক্টর, এটার দাম মূলত 200 টাকার ভিতরে হবে। আপনাকে কানেক্টর কিনে নিয়ে আসা লাগবে। যাদের কাছ থেকে মূলত ওয়াইফাই নেবেন, মানে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা ইন্টারনেট সেবা প্রদান করে থাকে, যেমন ধরো অনেক আইএসপি আছে, এম্বার আইটি, লিঙ্ক 3,
তারপর হচ্ছে মূলত এখানে ম্যানুয়ার আইটি থাকে না, কার্নিভাল, এগুলো হচ্ছে মূলত আইএসপি। তো ওদের সাথে যোগাযোগ করতে হবে যে আমি মূলত এইভাবে মূলত ইথারনেট কানেকশন দিতে যাচ্ছি। তো ওরা এসে মূলত এখানে আপনাকে সেট আপটা করে দিবে। এখানে অনেক বিষয় আসলে লাগবে আপনার মূলত এখানে সাবনেট মাস্ক লাগবে, ডিএনএস সার্ভার 1, ডিএনএস সার্ভার 2, এই ধরনের অনেক নাম্বার লাগবে আর কি। তো এই নাম্বার আপনার কাছে থাকবে না, ওরা দিলেই কিন্তু এইখান থেকে মূলত আপনি কানেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন? এই কাজটা আপনারা করতে পারেন। সেকেন্ড হচ্ছে স্যার আমার বাসায় ওয়াইফাই আছে, আমি চাচ্ছি না এই ধরনের কানেকশন, আমি চাচ্ছি ওয়াইফাই ব্যবহার করে আমি কাজটা করব, বা আমি মোবাইল ডাটা দিয়ে কাজগুলো করব। সেক্ষেত্রে ডেস্কটপ হইলে একটু ঝামেলা আছে, ল্যাপটপ হইলে বিষয়টা ইজি। আপনার যদি ল্যাপটপ থাকে সেক্ষেত্রে এখানে ওয়াইফাইয়ের একটা অপশন দেখতে পারবেন। আমরা তো ওয়াইফাইয়ের আইকন চিনি না, অ্যান্টিনার মতো একটা আইকন, ওই ধরনের আইকন এখানে কিন্তু দেওয়া থাকবে। আপনি জাস্ট আইকনের মধ্যে ক্লিক করবেন। এখানে আমাদের আইকনটা আসলে শো করতেছে না, আমরা ওই ধরনের আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে ওয়াইফাইয়ের অপশন দেখাবে। ডেস্কটপের কারণে কিন্তু এটা ভালো করে দেখাতে পারতেছি না। তো এখানে ওয়াইফাইয়ের অপশন শো করবে, আমরা ওয়াইফাইয়ের মধ্যে ক্লিক করব। ক্লিক করে মোবাইলের মধ্যে যেভাবে মূলত আমরা ইন্টারনেট কানেক্ট করি, যে ওয়াইফাইয়ের মধ্যে ক্লিক করলাম, পাসওয়ার্ড দিতে হয়, পাসওয়ার্ড দেওয়ার পর কানেক্টের মধ্যে ক্লিক করলে কি হয়ে যায়, কানেক্ট হয়ে যায়। ঠিক একইভাবে এখানে কানেক্ট করতে হবে। এখানে আসলে ডিফারেন্ট কোনো প্রসেস নাই। তো আপনি যদি মোবাইলের মধ্যে এটা কানেকশন করতে পারেন, আশা করি ল্যাপটপের মধ্যে কানেকশন করতে পারেন, তাই তো? ঠিক একইভাবে কিন্তু এখানে মোবাইল ডাটার ক্ষেত্রেও বিষয়টা প্রযোজ্য। মানে মোবাইল ডাটার ক্ষেত্রে আমরা মূলত আমাদের মোবাইল ডাটাগুলো শেয়ার করব, তারপর মূলত এখান থেকে আমাদের ওয়াইফাই অপশন দেখাবে, তাই তো এখানে। তো আমরা মূলত আমাদের মোবাইলের যে এখানে যে নেটওয়ার্ক যেটা, ওইটার মধ্যে ক্লিক করে মূলত এখানে কি করব, আমাদের পাসওয়ার্ড দিয়ে মূলত এটা কানেক্ট করে নিব। তো মোবাইলের মধ্যে এমবি থাকলে এখানেও কিন্তু জিনিসটা চলবে। এই কাজটা আমরা করতে পারি। আর যদি ডেস্কটপ হয় স্যার, তাহলে কি করব? ডেস্কটপ হইলে আমাদেরকে এক্সট্রা একটা ডিভাইস নেওয়া লাগবে, যেটা হচ্ছে ওয়াইফাই অ্যাডাপ্টর। এই ধরনের ডিভাইসের প্রাইস 500 থেকে 1000 টাকা হতে পারে, আরও বেশিও হতে পারে। তবে এখানে এভারেজ প্রাইস 500 টাকা থাকে, 500 টাকার ভিতরেই থাকে। তো আমাদেরকে ওয়াইফাই অ্যাডাপ্টর নিতে হবে একটা। ওয়াইফাই অ্যাডাপ্টর আমাদের এখানে ওই যে ইউএসবি পোর্ট আছে না, আমরা যে মূলত এখানে পেন ড্রাইভ ব্যবহার করি, ওই পোর্টের মধ্যে লাগাই দিলে কিন্তু এখানে আমাদের মূলত এটা ল্যাপটপের মতোই কাজ করবে, মানে মোবাইল বা ল্যাপটপের মতো কাজ করবে। তখন কিন্তু এখানে মোবাইল বা ল্যাপটপের মতো আমরা এখানে ওয়াইফাইয়ের অপশনটা পাবো, এটা ক্লিক করে কিন্তু আমরা কানেক্ট করতে পারবো। বুঝতে পারছেন? এইভাবে আমরা আমাদের ডিভাইসের সাথে ইন্টারনেট সংযুক্ত করতে পারবো, পারা যাবে? আচ্ছা, তো ইন্টারনেটের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদেরকে আসলে মাথার মধ্যে রাখা লাগবে, সেটা হচ্ছে যে এইখানে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস বিষয়টা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস জিনিসটা কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এখন স্যার আইপি অ্যাড্রেস এটা কি স্যার, এটা কাজ কি? একটা বিষয় কি কখন আপনি চিন্তা করছেন, যেমন ধরেন আমি আমার বন্ধুকে একটা মেসেজ করলাম যে কেমন আছো। এখন ইন্টারনেট কিভাবে বুঝতে পারতেছে যে এটা হচ্ছে আমার কম্পিউটার, ওইটা হচ্ছে আমার ফ্রেন্ডের কম্পিউটার? অনেকগুলো তো কম্পিউটার আছে, তাই তো? ইন্টারনেট কিভাবে বুঝতে পারতেছে যে আমি ওর কাছেই মূলত জিনিসটা পাঠাতে যাচ্ছি? আইপি অ্যাড্রেসের মাধ্যমে। কিসের মাধ্যমে? আইপি অ্যাড্রেস। যেমন ধরেন আমি আমার ফ্রেন্ডকে একটা চিঠি লিখবো, চিঠি পাঠাবো, এখন চিঠির মধ্যে আমি কোন প্রকার ঠিকানা লিখে দিলাম না, তাহলে ওই চিঠি কি কখন ও পাবে? না। তো অবশ্যই আমাদের চিঠির মধ্যে ঠিকানা দিয়ে দেওয়া লাগবে, মানে ঠিকানা ছাড়া কিন্তু আমরা কাউকে কোনো কিছু পাঠাতে পারবো না। তো ঠিক একইভাবে ইন্টারনেটের ক্ষেত্রে মূলত এখানে ইন্টারনেট কার ডিভাইস কোনটা, এই জিনিসটা চেনার জন্য একটা নাম্বার ব্যবহার করে থাকে, যেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। কি বলা হয়? আইপি অ্যাড্রেস। আর এই আইপি অ্যাড্রেস মূলত এখানে ব্যবহার করেই মূলত আমরা একজনকে আরেকজনকে মূলত এখানে মেসেজ প্রদান করে থাকি। এখন আমাদের কাজের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে নর্মালি আমরা যে কাজগুলো করি এগুলোর জন্য কিন্তু আইপি অ্যাড্রেস ম্যাটার করে। আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন, মার্কেট প্লেস আপনাকে চিনবে কিসের মাধ্যমে? আইপি অ্যাড্রেসের মাধ্যমে, যে আপনি কোথা থেকে মূলত এখানে কাজ করতেছেন। এখন আইপি অ্যাড্রেসের ধরন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মূলত এখানে স্ট্যাটিক আইপি, একটা হচ্ছে ডাইনামিক আইপি। আইপি অ্যাড্রেস কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে মূলত স্ট্যাটিক আইপি, একটা হচ্ছে ডাইনামিক আইপি। স্ট্যাটিক আইপির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে নাম্বার যেটা, ওইটা মূলত ফিক্স থাকবে সব সময়, মানে আপনি আজকে যা নাম্বার ব্যবহার করতেছেন তারপরের দিন সেম নাম্বার থাকবে, ওটা হচ্ছে স্ট্যাটিক।
ডাইনামিক আইপি হচ্ছে যে আইপি অ্যাড্রেস বারবার চেঞ্জ হবে। কি হবে? যেমন এখন আমি একটা ব্যবহার করছি, কিছুক্ষণ পর আবার চেঞ্জ হয়ে যাবে, তো ওইটা হচ্ছে ডাইনামিক আইপি। আর মোবাইল ডাটার ক্ষেত্রে সবসময় কিন্তু ডাইনামিক আইপি পাবেন। আমি যদি মোবাইলের সিম ব্যবহার করে যদি এখানে ইন্টারনেট ব্যবহার করতে চাই, সবসময় কি থাকবে? ডাইনামিক আইপি থাকবে। কিন্তু ওয়াইফাইয়ের ক্ষেত্রে এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। আর আমরা যদি ওয়াইফাই ব্যবহার করি সেক্ষেত্রে বিষয়টা বলতেছি আপনাদেরকে, যে ওয়াইফাই ব্যবহার করে আমরা এখানে কাজ করব, আর আমাদের আইপিটা অবশ্যই স্ট্যাটিক থাকতে হবে। কি থাকতে হবে? স্ট্যাটিক বা ফিক্স থাকতে হবে। এমন স্যার এটা স্যার ফিক্স না থাকলে প্রবলেমটা কি? ফিক্স না থাকলে প্রবলেমটা হচ্ছে আমরা যে মূলত মার্কেট প্লেসে কাজ করব, মার্কেট প্লেসের মধ্যে কিছু এআই থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওদের মূল কাজ হচ্ছে মূলত এখানে হ্যাকার ডিটেক্ট করে ওদেরকে মূলত ব্লক করে দেওয়া। এখন হ্যাকাররা যে কাজ করে যাতে ওদেরকে কেউ চিনতে না পারে, ওদের লোকেশন কেউ ডিটেক্ট করতে না পারে, সেটার জন্য ওরা ওদের আইপি অ্যাড্রেস বারবার কি করে? চেঞ্জ করে, মানে মুহূর্তে মুহূর্তে চেঞ্জ করে। তো যখন মূলত এখানে মার্কেট প্লেসের এআই দেখতে পারবে যে আপনার আইপি অ্যাড্রেস বারবার চেঞ্জ হচ্ছে, তখন মনে করবে আপনি হচ্ছেন একজন হ্যাকার আর আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। প্রবলেম না? অবশ্যই প্রবলেম। তো যখন আমরা মার্কেট প্লেসের ক্লাসে যাব, মার্কেট প্লেসের ক্লাসে তার সময় আছে প্রায় 7 মাস 8 মাসের মতো সময় আছে। তো যখন আমরা মার্কেট প্লেসের ক্লাসে যাব তখন আমাদেরকে কিন্তু এখানে স্ট্যাটিক আইপি নিতেই হবে। আর এই সম্পর্কে ইনশাল্লাহ স্যারও আপনাদেরকে অনেক বিষয় বলবেন, মার্কেট প্লেসের যেখানে ক্লাস করবেন যে স্যার থাকবেন এই বিষয়ে অনেক বিস্তারিত বিষয় বলবেন। তবে আপাতত জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলতেছি যে আমাদের অবশ্যই কোন ধরনের আইপি থাকা লাগবে? স্ট্যাটিক আইপি থাকা লাগবে। আর স্ট্যাটিক আইপি এইটা নিতে গেলে একটু টাকার পরিমাণও বেশি লাগবে। যেমন ধরেন নর্মাল আইপি যদি ব্যবহার করেন, শেয়ার আইপি, আপনাকে দেওয়া লাগতেছে 800 বা 1000 টাকা। স্ট্যাটিক আইপি নিলে তখন আপনাকে 2000 1500 সামথিং এইভাবে মূলত বেশি দেওয়া লাগবে। বুঝতে পারছেন? আর সব ধরনের কিন্তু এখানে নর্মালি সার্ভিস প্রোভাইডার এখানে স্ট্যাটিক আইপি প্রোভাইড করে না। কিছু মূলত এখানে আইএসপি আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, যারা কর্পোরেট মূলত এখানে সার্ভিস প্রোভাইড করে। তোমাদের কাছ থেকে মূলত এই সার্ভিসটা নিতে হবে। বুঝতে পারছেন? এখন চিন্তা আসতেছে যে স্যার কি করব, কিভাবে করব, চিন্তা করা লাগবে না, ইনশাআল্লাহ বিষয়গুলো জানতে পারবেন। ঠিক আছে? আর মোবাইলের ক্ষেত্রে আইপিটা সবসময় কি থাকবে? ডাইনামিক থাকবে। এটা কিন্তু আমাদের কোনো সময় কিন্তু স্ট্যাটিক আইপি হবে না। এখন স্যার কথা হচ্ছে স্যার আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের আইপি অ্যাড্রেসটা স্ট্যাটিক নাকি ডাইনামিক? আর এর থেকে বড় কথা হচ্ছে যে স্যার আমরা আমাদের আইপি অ্যাড্রেস কিভাবে দেখতে পারবো? দেখতে হবে না? আচ্ছা, তো আমরা যদি এখানে দেখতে চাই যে আমাদের আইপি অ্যাড্রেস এখানে স্ট্যাটিক নাকি ডাইনামিক, এটা দেখার জন্য আমরা চলে আসবো এখান থেকে রানে। কোথায় চলে আসবো? রান। এখানে রান নাই, আমরা এখানে স্টার্টে আসবো, এখান থেকে লিখে দিব রান। সেক্ষেত্রে রান চলে আসবে। এখান থেকে আমরা জিনিসটা লিখে দিব সিএমডি। কি লিখে দিব? রানের মধ্যে এসে এখান থেকে লিখে দিব সিএমডি। হ্যাঁ, সিএমডি। বুঝতে পারছেন? সিএমডি লিখে দিব। সিএমডি লেখার পর এখান থেকে এন্টার বাটনে প্রেস করব বা ওকে বাটনে প্রেস করব। এখান থেকে ওকে বাটনে প্রেস করলাম। এই দেখেন তো আমাদের এখানে মূলত কালো একটা বক্স চলে আসছে না? তো আমরা এখান থেকে লিখে দিব মূলত আইপি কনফিগ, দিব স্ল্যাশ, তারপরে এখান থেকে লিখে দিব অল। কি দিব? আইপি কনফিগ স্ল্যাশ অল। কোনো প্রকার গ্যাপ থাকবে না, সবগুলো লেটার ছোট হাতে। দেখা যাচ্ছে বিষয়টা? তো আমরা মূলত এই লেখাটা এখান থেকে লিখে দিব আইপি কনফিগ স্ল্যাশ অল। এটা দেওয়ার পরে এখান থেকে মূলত আমরা এন্টার বাটনে প্রেস করব। কোথায় প্রেস করব? এন্টার বাটনে প্রেস করলে এখানে দেখেন আমাদের অনেক মূলত বিষয় চলে আসছে না এখানে। তো এত কিছুর দিকে এখানে নজর দেওয়া লাগবে না। আমরা এখানে যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে একটু নিচের দিকে আসবো। একেবারে নিচের দিকে আসার পর এখান থেকে আমাদের সাবনেট মাস্ক, এখান থেকে আইপি অ্যাড্রেস, IPv4 আইপি অ্যাড্রেস। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এটা কি আমাদের কম্পিউটারের আইপি অ্যাড্রেস। এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আমাদেরকে মূলত অন্যান্য ডিভাইসেরা চিনে থাকে বা ইন্টারনেট চিনে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ডিএইচসিপি এনেবল। ডিএইচসিপি মানে হচ্ছে ডাইনামিক আইপি আর কি। তো এখানে বলতেছে যে ডাইনামিক আইপি এখানে অ্যাভেলেবল আছে কিনা নাই, এখানে দেওয়া আছে ইয়েস। তার মানে হচ্ছে আমাদের এই আইপিটা বর্তমানে স্ট্যাটিক না, এটা হচ্ছে কি ডাইনামিক। তো আমাদেরকে দেখতে হবে এখানে জিনিসটা নো আছে কিনা নাই। কি দেখতে হবে?
যে এখানে নো থাকতে হবে। যদি নো থাকে তাহলে বুঝতে পারবেন যে আমাদের আইপি অ্যাড্রেসটা কি স্ট্যাটিক। তো এইভাবে আমরা দেখতে পারবো না যে আমাদের আইপি অ্যাড্রেসটা এখানে স্ট্যাটিক নাকি ডাইনামিক, দেখা যাবে? আচ্ছা, তো আমরা এইভাবে বিষয়গুলো মূলত চেক করব। চেক করে যদি আমাদেরকে কেউ ঠকানোর চেষ্টা করে, যেমন যারা আইএসপি তারা মূলত এইভাবে অনেক সময় দেখা যায় যে ঠকায়, যে বলে ঠিক আছে আমি মূলত আমরা আপনাদেরকে এখানে স্ট্যাটিক দিছি, দেখা যায় যে এখানে আসলে স্ট্যাটিক দেয় নাই, ও ডাইনামিক দিয়ে বসে আছে। মানে মনে করতেছে উনি তো হয়তো এত কিছু জানবেন না, স্ট্যাটিক দিলে মানে ডাইনামিক দিলে এখানে এত বেশি প্রবলেম হবে না। তো এই ধরনের মূলত বিষয়বস্তু চিন্তা করে ওরা দিয়ে দেয়। তো আমরা আসলে এই ব্যাপারে একটু সাবধান থাকবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি ইন্টারনেট ব্যবহার করতে চাই, নর্মালি আমরা কি করতে যাচ্ছি? ইন্টারনেট ব্যবহার করতে যাচ্ছি। ইন্টারনেট ব্যবহার আমরা কিভাবে করি? একটা মাধ্যম লাগবে, ওয়াইফাই তো মাধ্যম না। আমরা একটা মাধ্যম ছাড়া এখানে ইন্টারনেট ব্যবহার করতে পারবো না। যেমন আপনার ব্যাংকের মধ্যে টাকা আছে, এখন আপনি টাকা তুলতে যাচ্ছেন, তুলতে গেলে তো মাধ্যম লাগবে। আপনি যদি গিয়ে বলেন টাকা দাও, টাকা দিবে? চেক লাগবে, তাই তো? বা এখানে আমাদের যদি এটিএম কার্ড থেকে টাকা তুলতে চাই, কার্ড লাগবে। তো এগুলো হচ্ছে মাধ্যম। ঠিক একইভাবে যদি আপনি এখানে ইন্টারনেট ব্যবহার করতে চান, আপনার একটা মাধ্যম লাগবে, এবং এই মাধ্যম হচ্ছে মূলত এখানে ব্রাউজার। এই মাধ্যম কি? ব্রাউজার। আমরা তো এখন বর্তমানে অনেক সফটওয়্যার ব্যবহার করি, তাই তো? কিন্তু এখানে সফটওয়্যারের মূল বিষয় আসলে মূলত ব্রাউজারের কনসেপ্ট থেকে। তো আমাদেরকে ব্রাউজার ব্যবহার করে মূলত এখানে কি করতে হবে? ইন্টারনেট ব্যবহার করতে হবে। আর ব্রাউজার হিসেবে বর্তমান বাজারে যেগুলো পপুলার সেগুলো হচ্ছে মূলত মাইক্রোসফট এজ, যেটা আপনাদের কম্পিউটার সবার কম্পিউটারের মধ্যে আছে। মূলত এটা মাইক্রোসফটের মূলত ব্রাউজার। সেকেন্ড হচ্ছে মূলত এখানে ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। থার্ড হচ্ছে মূলত এখানে ক্রোম। বুঝতে পারছেন? তো আমাদের মূলত এই তিনটা ব্রাউজার থেকে যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। আর যেহেতু আমরা সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকেই ব্যবহার করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে গুগলের ক্ষেত্রে মূলত আমরা সার্চ করতে কমফোর্টেবল, তাই তো? সেক্ষেত্রে আমরা গুগলের ব্রাউজার ব্যবহার করব, ক্রোম। আর ক্রোম ব্যবহার করলে এখানে সব থেকে বেনিফিট যে বিষয় সেটা হচ্ছে যে এক্সটেনশন যেগুলো আছে, ওই এক্সটেনশন খুব ইজিলি এখানে কিন্তু ব্যবহার করা যায়। মানে অবশ্যই এখানে একটু বেশি আমরা সুবিধা পাবো। তো আমরা মূলত এখানে ক্রোমে যাব। নর্মালি ক্রোম আপনাদের কম্পিউটারের মধ্যে নাও থাকতে পারে। ক্রোম না থাকলে আপনি মূলত এখানে স্টার্টে আসবেন, আসার পর এখান থেকে লিখে দিবেন এজ। এজ লিখে দিলে কিন্তু এখানে আমাদের এজ চলে আসবে। দেখুন তো এজ চলে আসতেছে না? ক্লিক করে ওপেন করবেন, দেখবেন এখানে এজ ওপেন হয়ে যাবে। তো এখানে অনেকগুলো ট্যাব নিতে পারবেন। ট্যাবের বিষয়টা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। এখান থেকে আপনি সার্চ বারে আসবেন। কোথায় আসবেন? সার্চ বার। আসার পর এখান থেকে লিখে দিবেন ক্রোম। এই দেখেন এইখান থেকে ক্রোম লিখে দিলে কিন্তু আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসতেছে না? আমরা এখান থেকে মূলত যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের ক্রোমের ওয়েবসাইটে নিয়ে গেছে। আমরা এখান থেকে ডাউনলোড ক্রোমের মধ্যে ক্লিক করলে আমাদের ক্রোমটা কি হয়ে যাবে? ডাউনলোড হয়ে যাবে। এটার মধ্যে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে না? খুবই ফাস্ট ডাউনলোড হচ্ছে। তারপর এখান থেকে দেখেন এটাকে ওপেন করব। ওপেন করার পর এটাকে ইনস্টল করার জন্য বলতেছে। আমরা এখানে ইয়েসের মধ্যে ক্লিক করলে কি হয়ে যাবে? এটা ইনস্টল করা শুরু হয়ে যাবে। তারপর এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করার পর এখন ক্রোমটা ওপেন করতে হবে না? ওপেন তো করতে হবে, তাই তো? তো এখান থেকে ক্রোম আমরা ওপেন করব। আচ্ছা, এটা একটু কেটে দিই, এটা রিজিউম করে দিই। এটা ইনস্টল হয়ে যাচ্ছে, ক্যান্সেল, ক্লোজ। তো আমরা এখান থেকে মূলত স্টার্ট মেনুতে আসবো। আসার পর যদি এখান থেকে ক্রোমটা লিখে দিই, সেক্ষেত্রে কিন্তু এখানে ক্রোম চলে আসতেছে না? তো আমরা ক্রোমের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিষয়টা আসলে এইভাবে থাকবে না যেরকমভাবে দেখতে পারতেছেন। আপনাদের থাকবে এখানে বলবে যে আপনারা এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন কিনা। মানে এখানে অ্যাড দেখাবে, জাস্ট এখানে শো করবে অ্যাড। তো আমরা এখানে অ্যাডের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এখানে বলতেছে সাইন ইন করার জন্য। এখন সাইন ইন বলতে আমাদের এখানে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট লাগবে। গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে সাইন ইন করতে পারবো। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট থাকলে তো আমরা সাইন ইন করে ফেলবো। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কি করব? সেক্ষেত্রে কন্টিনিউ উইদাউট এন অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করব। তো আমাদের এখানে অ্যাকাউন্ট ছাড়া কিন্তু নিয়ে নিবে। আমরা চাইলে এখান থেকে একটা নাম দিতে পারি, যেমন এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যাবে। এখান থেকে আমরা যে কোনো কালার আসলে এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। তারপর ডানের মধ্যে প্রেস করব।
প্রেস করলে দেখেন আমাদের এখানে মূলত ক্রোমের হোম মূলত পেজ ওপেন হয়ে গেছে। কি ওপেন হয়ে গেছে? এটা হচ্ছে মূলত ক্রোমের হোম পেজ বা হোম ইন্টারফেস। তো এইখান থেকে আমরা যদি একটু ভালো করে তাকাই, এখানে অনেকগুলো জিনিস দেখতে পারতেছি। যেমন এই যে বার দেখতে পারতেছি, এই বারের নাম হচ্ছে মূলত সার্চ বার, বা এটাকে বলতে পারি অ্যাড্রেস বার। কি বলতে পারি? অ্যাড্রেস বার। আর এই বারের নাম হচ্ছে অরিজিনালি সার্চ বার। তবে এই বার এবং এই বার, এই দুই বারের মধ্যে আমরা সেম কাজ করতে পারি। মানে এখানে আমরা গিয়ে কোনো কিছু সার্চ করতে পারি, এখানেও এসেও আমরা কোনো কিছু সার্চ করতে পারি। তো আমাদের যা কিছু সার্চ করার প্রয়োজন আমরা এখান থেকে লিখে সার্চ করব। তবে এখানে মূলত আমরা একটা বিষয় মাথার মধ্যে রাখবো, এখানে সার্চ করার আগে আমরা এখানে এই তিনটা ডটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন হচ্ছে মূলত এখানে বুকমার্কস অ্যান্ড লিস্ট। এখানে আসার পর আমরা শো বুকমার্ক আছে না, শো বুকমার্ক বার, এটার মধ্যে ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের এখানে নিচের দিকে একটা অ্যাডিশনাল খালি জায়গা তৈরি হয়ে গেছে না, এটাকে বলা হয় বুকমার্ক বার। আর এটা আমাদের লাগবে আসলে। তো এই জিনিসটা সবাই কিন্তু অন করে দিবেন, ঠিক আছে? তো অন করে দেওয়ার পর এখান থেকে নর্মালি আপনারা যে কোনো কিছু সার্চ করেন, যেমন ধরো আমরা এখানে ডিজাইন করার ক্ষেত্রে আমাদের পিকচারের প্রয়োজন পড়ে, তাই তো? তো আপনি যেমন ধরো এখান থেকে দিয়ে দিলেন পিকচার, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে পিকচার চলে আসবে। দেখেন পিকচারের মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে পিকচার চলে আসবে, ছবি। এখানে আসলে ভাষা চেঞ্জ করা লাগবে, এটা সেটিংসটা আমরা একটু চেঞ্জ করে দেই। ভাষা সেটিংস, বাংলা ভাষা চেঞ্জ করে দিয়ে দেন এখান থেকে ইংলিশ, কারণ বাংলা ভাষা ব্যবহার করলে অনেক ঝামেলা হয়। অনেক সময় অনেক বাংলা দেখতে পারবেন যেগুলো আসলে বুঝতে পারতেছেন না যে কি বলতেছে। আমরা বাংলা ব্যাকরণ পড়ছি, বিষয়টা হচ্ছে কিছুটা এরকম। দেখা যায় যে আমি একটা লেখা দেখছিলাম যে চয়ন করুন, এখন চয়ন জিনিসটা কি কখনো শুনি নাই। কারেন্ট রিজিয়ন এটা দিয়ে দিব আমরা কনফার্ম, ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা ব্যাকের মধ্যে যাব, একটু রিফ্রেশের মধ্যে ক্লিক করব, দেখবেন বাংলা থেকে কি হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ইমেজের মধ্যে ক্লিক করব। এখানে দেখেন আমাদের আসলে পিকচার লিখে সার্চ করলে পিকচার চলে আসতেছে না? আপনি এখান থেকে অন্য কিছু লিখে সার্চ করেন, যেমন এখানে লিখে দিলাম বার্গার, বার্গার চলে আসতেছে না? বার্গারের পিকচার চলে আসতেছে। ঠিক একইভাবে আমরা যে কোনো ধরনের পিকচার চাইলে ওই পিকচার লিখে সার্চ করলে কিন্তু পিকচার এখানে চলে আসবে। আপনি যদি কোনো পিকচার ডাউনলোড করতে চান, সিলেক্ট করেন, এটা জিনিসটা বড় হয়ে চলে আসছে না, এখানে বড় হয়ে চলে আসছে। আপনি পিকচার ডাউনলোড করতে চাইলে এখান থেকে মূলত রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখান থেকে সেভ ইমেজেস নামে অপশন আছে না, ক্লিক করবেন। কোথায় ইমেজটা সেভ করতে যাচ্ছেন, জিনিসটা মূলত লোকেশনটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিবেন। আর এখান থেকে অবশ্যই এখানে সেভ টাইপ থাকবে হয় জেপিইজি বা জেপিজি। কি থাকবে? জেপিইজি বা এখানে শুধু জেপি আর জি, মানে এই দুইটা ফরম্যাট থেকে যে কোনো একটা ফরম্যাট থাকবে। তাইলে মনে করবেন যে ওটা মূলত পিকচার সেভ হচ্ছে। যদি অন্য কোনো ফরম্যাট থাকে সেক্ষেত্রে এটা কিন্তু পিকচার না। তো এখানে দেখতে হবে যে জেপিজি কিনা। সেভের মধ্যে প্রেস করবেন, এটা কি হয়ে যাবে, পিকচারটা সেভ হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। আমরা চাইলে পরবর্তীতে এটা আমাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো এখান থেকে স্যার এটা যদি ঘোলাটে হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে পিকচার ডাউনলোড করছে, এটা কি হয়ে গেছে, একটু ঘোলাটে হয়ে গেছে। তো স্যার এইটা স্যার আমরা কিভাবে ঠিক করব? তো ঘোলাটে পিকচার হইলে আমরা এখানে টুল নামে একটা অপশন দেখতে পারতেছি না, টুলস ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারতেছি সাইজ। সাইজের মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা দিয়ে দেবো কি, লার্জ। লার্জের মধ্যে ক্লিক করলে এখন আমাদের যে পিকচারগুলো শো করতেছে সবগুলার এখানে সাইজ অনেক বেশি, মানে এগুলা অনেক হাই রেজলিউশনের পিকচার। আর এগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের এখানে পিকচার কোনো ফাটবে না, কি হবে না, ফেটে যাবে না। তো এইভাবে হাই রেজলিউশনের পিকচার আমরা মূলত এখান থেকে ডাউনলোড করতে পারবো, পারা যাবে? আচ্ছা, এখন আমরা এখানে যে পিকচারগুলো দেখতেছি এগুলো হচ্ছে মূলত গুগল থেকে দেখতেছি। কোথা থেকে দেখতেছি? গুগল আমাদেরকে সার্চ করে এগুলো দেখাচ্ছে। এখন অবশ্যই এগুলার মালিক আছে, কি আছে, মালিক। এই পিকচারটা কেউ আপলোড না দিলে এখানে কি আসতো না। আর যিনি আপলোড দিয়েছেন উনি অবশ্যই কোনো কারণে দিয়েছেন আপলোড, কারণ ছাড়া তো দেন নাই, তাই তো? তো ওনার কারণ হচ্ছে এইখান থেকে ওনার পিকচার ব্যবহার করতে হলে টাকা দিয়ে ব্যবহার করতে হবে। তো আমরা যদি এখানে ওনার পারমিশন ছাড়া ডাউনলোড করে ব্যবহার করি সেক্ষেত্রে
আমাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রবলেম হবে, কি হবে? আমাদের ক্ষেত্রে কপিরাইট ইস্যু পড়তে পারে। তাহলে স্যার কি করবো? এটা তো স্যার ঝামেলা। সেক্ষেত্রে আমরা কিছু ফ্রি মূলত পিকচার ডাউনলোড করার ওয়েবসাইট আছে, ওইখান থেকে বিষয়গুলো ডাউনলোড করতে পারি। যেমন ধরেন আমি কয়েকটা ওয়েবসাইটের নাম বলতেছি, এগুলো একটু খাতার মধ্যে লিখবেন। প্রথমত হচ্ছে আনস্প্লাশ। আনস্প্লাশ আনস্প্লাশ আগে এটা লিখছেন তো? দেখেন আনস্প্লাশের মধ্যে যদি আমরা কোনো কিছু লিখে সার্চ করি, যেমন ধরো এখান থেকে লিখে সার্চ করলাম বার্গার, এই দেখেন আমাদের বার্গার অনেকগুলো পিকচার চলে আসতেছে না? আর এগুলার কোয়ালিটিও কিন্তু অনেক হাই। আমরা এখান থেকে গিয়ে জিনিসটাকে ডাউনলোড করতে পারি। এটা জিনিসটা কি হয়ে যাচ্ছে, এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে না? ডাউনলোড হয়ে গেছে। আর এটা ব্যবহার করলে কিন্তু আমাদের এখানে কোনো প্রকার ক্ষতি হবে না, মানে এটা ব্যবহার করার পারমিশন কিন্তু আমাদের আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, কোনো কপিরাইট ইস্যু এখানে পড়বে না। তো আমরা চাইলে আনস্প্লাশ ব্যবহার করে কিন্তু এখান থেকে এইভাবে পিকচার ডাউনলোড করতে পারি। তারপর এখানে মূলত আমরা এই দেখেন প্লাস সাইনের মধ্যে ক্লিক করলে কি হচ্ছে, ট্যাব তৈরি হচ্ছে। মানে ট্যাবটা হচ্ছে কিছুটা আমাদের রুমের মতো। আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলো রুম আছে না? অনেকগুলো রুমের মধ্যে আপনারা বসে মূলত অনেক ব্যাচ ক্লাস করতেছে না? তো এখানে ঠিক একইভাবে আমরা ব্রাউজারের ভিতরে আসলে অনেকগুলো ট্যাব ওপেন করতে পারি, মানে অনেকগুলো রুম। আর প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কি করতে পারি, কাজ করতে পারি। তো এখান থেকে আবার ক্রসের মধ্যে ক্লিক করলে কিন্তু এগুলো কেটে যাবে। তো আমরা এখান থেকে নর্মালি আরেকটা ওয়েবসাইট ব্যবহার করে এইখান থেকে পিকচার নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে মূলত পিকজাবে। সেটা হচ্ছে কি, পিকজাবে। পিকজাবে ওই দেখেন, দেখতে পারতেছেন? তো এখান থেকে আমরা জেপিজি পিকচার ডাউনলোড করতে পারবো। কোন ধরনের পিকচার? জেপিজি। জেপিজি পিকচারের ক্ষেত্রে এটা মূলত বিশেষত্ব হচ্ছে যে আমাদের পিকচারে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে। কি থাকবে? মানে এখানে আমাদের মূল অবজেক্টও আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এই ধরনের পিকচার হচ্ছে জেপিজি পিকচার। তো আমরা যদি এখান থেকে পিএনজি পিকচার চাই, কোন ধরনের পিকচার? পিএনজি। এটা আসলে কিছুটা হচ্ছে এইরকম যে আমাদের শুধু বডি থাকবে, মানে এখানে শুধু অবজেক্ট থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওই ধরনের পিকচার হচ্ছে কি পিএনজি পিকচার। আপনি যদি নর্মালি এখান থেকে লিখে সার্চ করেন পিএনজি পিকচার, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পিএনজি পিকচার দেখতে পারবেন। এই দেখেন এই ধরনের পিকচার আর কি, মানে ব্যাকগ্রাউন্ড নাই। এখন এই ধরনের পিকচার আমরা যদি ডাউনলোড করতে যাই, এখান থেকে মূলত ব্যবহার করলে প্রবলেম আছে। তো আমরা মূলত এখান থেকে কয়েকটা ওয়েবসাইট ব্যবহার করে পিএনজি পিকচারগুলো ব্যবহার করব। প্রথমত এখানে আমরা যে ওয়েবসাইট ব্যবহার করব সেটা হচ্ছে পিএনজি এগ। পিএনজি এগ। ওইটা বাদ দেন, পিএনজি এগ। ও ডিমের ইংলিশ। দেখছেন? তারপর এখানে আরেকটা ওয়েবসাইট হচ্ছে মূলত পিএনজি উইং। দেখছেন? আমরা এই দুইটা ওয়েবসাইট থেকে আসলে পিএনজি পিকচার ডাউনলোড করতে পারি। যেমন ধরেন আমরা যেহেতু বার্গার দেখতেছি, আবার বার্গারই দেখি। তো এই দেখেন এখানে আমরা বার্গারে অনেক পিকচার পাচ্ছি যেগুলোর ক্ষেত্রে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নাই। আর আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড ছাড়া ডিজাইন, মানে ডিজাইনের ক্ষেত্রে মূলত এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে? অনেক সময় কিন্তু এগুলো ব্যবহার করা লাগবে। তো আমরা এই ধরনের পিকচার কিন্তু এখান থেকে দিতে পারি। বুঝতে পারছেন? আর আমরা যে চারটা ওয়েবসাইটের এখানে নাম দেখলাম, পিএনজি উইং, পিএনজি এগ, তারপর হচ্ছে পিকজাবে এবং এখান থেকে মূলত আনস্প্লাশ। এখন এই চারটা ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে বারবার আসতে হবে না? আমরা কি এখানে বারবার এসে এখানে সার্চ করে তারপর এখানে খুঁজে বের করবো বিষয়গুলো? না। তো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা ওয়েবসাইটকে আমরা এখানে মূলত সেভ করে রাখবো। কি করে রাখবো? সেভ করে রাখবো বা বুকমার্ক করে রাখবো। কি করে রাখতে হবে? বুকমার্ক করে রাখতে হবে। আর স্যার কীভাবে স্যার বুকমার্ক করবো?
ধরুন আপনি এখান থেকে পিএনজি এখান থেকে আনস্প্লাশটাকে কি করতে যাচ্ছেন, বুকমার্ক করে রাখতে যাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের সার্চ বারের মধ্যে এখানে এইদিকে একটা স্টার দেখতে পারতেছি না, এটার মধ্যে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু বুকমার্ক করা অপশন দিচ্ছে। আর এখানে ফোল্ডারটা হয়ে যাচ্ছে অল বুকমার্ক, মানে এখানে এই যে ফোল্ডার আছে না, এটার ভিতরে শো করবে। আমরা আসলে এটার ভিতরে শো করতে চাচ্ছি না, আমরা এটা চেঞ্জ করে দিয়ে দিব বুকমার্ক বার। কি দিব? বুকমার্ক বার দিলে কিন্তু এটা এইখানে শো করবে, এই বারের মধ্যে। ডানের মধ্যে প্রেস করলে কিন্তু এটা এখানে চলে আসবে। এখন তো চলে আসছে না, চলে আসছে। স্যার এখানে স্যার কয়টা স্যার এখানে ওয়েবসাইট আমরা বুকমার্ক করে রাখতে পারবো? নর্মাল এখানে দেখতে গেলে যদি এখানে 10টার বেশি করি সেক্ষেত্রে জায়গা হবে না, জায়গা হবে। তাই স্যার এখানে যদি স্যার আমি আরও অনেক বেশি যদি এখানে ওয়েবসাইট বুকমার্ক করে রাখতে চাই, এটা কিভাবে করতে পারি? এটা আমরা করতে পারি ফোল্ডার আকারে। কি আকার করতে পারি? ফোল্ডার আকারে কিন্তু বিষয়টা করতে পারি। তো ফোল্ডার আকারে করার জন্য আমরা এখান থেকে যেমন ধরেন এটাকে ফোল্ডারের ভিতরে বুকমার্ক করে রাখতে যাচ্ছি, স্টার সাইনের মধ্যে ক্লিক করলাম, এখানে আসেন বুকমার্ক বার, এটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে চুজ আনাদার ফোল্ডার, এখানে বুকমার্ক বার এখানে কি করা থাকবে, সিলেক্ট করা থাকবে। এখান থেকে নিউ ফোল্ডারের মধ্যে ক্লিক করব, দেন এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে না। তো আমরা এখান থেকে নামকরণ করতে পারি, যেমন এখানে দিয়ে দিলাম পিকচার, দেওয়ার পর এখান থেকে সেভের মধ্যে ক্লিক করলাম। এই দেখেন আমাদের পিকচার নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে না। আর এই পিকচার ফোল্ডারের মধ্যে জিনিসটা চলে আসছে। আর এখানে দেখেন স্পেসও অনেক কম নিচ্ছে না। ঠিক একইভাবে আমরা অন্যান্যগুলোর ক্ষেত্রে এখানে বুকমার্ক করে দিতে পারি। দেখেন ফোল্ডার কি থাকবে, পিকচার সিলেক্ট করা থাকবে, ডানের মধ্যে প্রেস করেন, এখানে আসেন বুকমার্ক করে দেন, পিকচার সিলেক্ট করে ডানের মধ্যে প্রেস করেন, দেখবেন আমাদের এখানে পিকচারের মধ্যে 3টা ওয়েবসাইট চলে আসছে না, এখান থেকে চলে আসছে। স্যার এখানে যে আমি আনস্প্লাশটাকে যদি এটার ভিতরে নিয়ে আসতে চাই স্যার, বা এখান থেকে যদি আনস্প্লাশ সরাই দিতে চাই, কীভাবে স্যার সরাতে পারবো? এখানে যেটা বুকমার্ক করে রাখছি স্টারের মধ্যে যদি আবার ক্লিক করেন, এখানে রিমুভের অপশন দেখাচ্ছে না, রিমুভের মধ্যে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। যদি আমরা এখানে আসি এর মধ্যে ক্লিক করে এখানে যদি পিকচার সিলেক্ট করে দিই, এখানে ডানের মধ্যে প্রেস করি, সেক্ষেত্রে আমাদের ওই ওয়েবসাইটটাও কোথায় চলে আসছে, এখন পিকচার ফোল্ডারের ভিতর চলে আসছে। জিনিসটা পারা যাবে? তো দেখেন এখানে আমরা যে বুকমার্ক করছি এটা মূলত মূল ব্যবহারটা দেখাই। যেমন ধরো আপনি এখানে সবগুলো কেটে বের হয়ে গেছেন, এখন আপনি চাচ্ছেন আনস্প্লাশ, মানে যে 4টা মূলত ওয়েবসাইটের কথা আপনাদেরকে বলছি ওইখান থেকে যে কোনো একটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে এখানে পিকচার ফোল্ডারের মধ্যে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি না আমাদের এখানে ওয়েবসাইটগুলো রাখা আছে, ক্লিক করলে কিন্তু আমরা ওই ওয়েবসাইটের ভিতরে চলে যাব। মানে এখানে কিন্তু আমাদের বারবার কী করা লাগতেছে না, আনস্প্লাশ লিখে সার্চ করা লাগতেছে না। তো এইভাবে এই 4টা মূলত ওয়েবসাইট আপনারা বুকমার্ক করে রাখতে পারবেন, পারা যাবে? আচ্ছা, এখন সাপোজ আপনি মূলত এখানে আপনার কম্পিউটারের মধ্যে ফেসবুক ব্যবহার করতে যাচ্ছেন, ইনস্টাগ্রাম, আরও অন্যান্য বিষয়গুলো ব্যবহার করতে যাচ্ছেন, ইউটিউব। সেক্ষেত্রে আপনাকে মূলত এখানে যে সফটওয়্যার ব্যবহার করে যেগুলো করতে হবে এরকম না, সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করলে এখানে প্রবলেম আছে। প্রথমত এখানে আমরা সফটওয়্যার এত বেশি ডাউনলোড করতে পারবো না, আর এখানে মাইক্রোসফট স্টোর থেকে যদি ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে টাকা লাগবে, এটা হচ্ছে একটা বিষয়। আর যদি সফটওয়্যার ডাউনলোডও করি সেক্ষেত্রে 2 নম্বর পথে ডাউনলোড করতে হবে, তখন আবার মূলত আমাদের সফটওয়্যারের সাথে মূলত অনেক সময় ভাইরাসও চলে আসে, তো এটাও ঝামেলা। তো আমি চাচ্ছি যে এখানে জেনুইন ওয়েতে আমি মূলত ওদের বিষয়গুলো ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা ওদের ওয়েবসাইট ব্যবহার করব। কি ব্যবহার করব? ওয়েবসাইট। যেমন আপনি ফেসবুক ব্যবহার করতে চাইলে আপনি এখানে সার্চ বক্সে আসবেন, আসার পর এখান থেকে ফেসবুক লিখে দিবেন, সেক্ষেত্রে এখানে ফেসবুক চলে আসবে। আপনি এখানে লগ ইনের মধ্যে ক্লিক করবেন, আপনি এখান থেকে মূলত পাসওয়ার্ড দিবেন। আমাদের এখানে টেম্পোরারি ব্লক মেরে দিছে, আচ্ছা ঠিক আছে। এখান থেকে দেখেন ইমেল দিতে পারবো, পাসওয়ার্ড দিতে পারবো, লগ ইনের মধ্যে ক্লিক করলে কি হবে, লগ ইন হয়ে যাবে। কারণ আমাদের এখানে অনেকগুলো পাসওয়ার্ড আছে, মানে আমরা এই কম্পিউটার ব্যবহার করে আসলে অনেকগুলো পাসওয়ার্ডে লগ ইন করছি। আচ্ছা দেখেন আমরা এগুলোকে বুকমার্ক করে রাখতে পারবো না, বুকমার্ক করে রাখতে পারবো। এখান থেকে নতুন ফোল্ডার তৈরি করে বুকমার্ক করে রাখবো। ঠিক একইভাবে ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো কিন্তু আমরা করে রাখবো। বুঝা গেছে? এটা পারা যাবে। এখন স্যার কথা হচ্ছে স্যার আমার তো স্যার এখানে জিমেল অ্যাকাউন্ট নাই, কি নাই, জিমেল অ্যাকাউন্ট নাই। আর সব থেকে মূলত একটা সিরিয়াস বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে আমরা এত কাজ করছি, যদি আমরা বাই এনি চান্স ক্রোমটাকে আনইনস্টল করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়গুলো এখান থেকে চলে যাবে। আনইনস্টল করার পর ইনস্টল করবেন, দেখবেন এখানে এই বুকমার্ক আর নাই। তা
তাহলে স্যার এই বুকমার্ক কিভাবে সেভ করে রাখতে পারি? এটা সেভ করে রাখতে হবে না? তো সেভ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে সাইন ইন করতে হবে। কি করতে হবে? সাইন ইন। আমাদের এখানে একটা অ্যাকাউন্ট লাগবে। আপনি এখানে আসেন, থ্রি ডটের মধ্যে ক্লিক করেন। এইখান থেকে যদি আপনি নর্মালি একটা অপশন দেখতে পারবেন সিঙ্ক। এখানে আমাদের সাইন ইন করা আছে, সাইন ইন করা নাই, কিন্তু আমরা যদি এখান থেকে চলে যাই সেটিংসের মধ্যে, কোথায় চলে যাই? সেটিংস। সেটিংসের মধ্যে আসলে এখানে একটা অপশন দেখতে পারবো গেট গুগল স্মার্ট ইন ক্রোম। এখানে সিঙ্ক নামে একটা অপশন দেখতে পারতেছি, দেখা যাচ্ছে? তো বলতেছে অন করার জন্য। তো এটা অন করলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমরা এটা অন করে যদি এখানে কোনো প্রকার ওয়েবসাইট বুকমার্ক করে রাখি, পরবর্তীতে যদি আমরা এখান থেকে ক্রোমটা আনইনস্টল করে ফেলি, আবার ইনস্টল করি পরবর্তীতে, আর যদি আমাদের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি, সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করছিলাম ওইগুলো কিন্তু সেভ করা থাকবে। বুঝতে পারছেন? আর অন্যথায় আমাদের এত কষ্ট কিন্তু বিফলে চলে যাবে। তো আমরা অবশ্যই এখানে সিঙ্ক করে রাখবো, তবে এখানে আমরা সিঙ্ক করে রাখতে পারতেছি না কারণ এখানে আমাদের অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্ট আছে আমাদের? থাকলে দিবেন, যদি না থাকে সেক্ষেত্রে তো একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। স্যার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করব? ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আবার সেম কাজটা আমরা করতে পারি এখান থেকে, এই দেখেন এই যে জিমেল আছে না, আপনি এই জিমেল লেখার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য অপশন দিচ্ছে না, মানে অ্যাকাউন্ট তৈরি করার অপশন এখানে অলরেডি চলে আসছে। আর অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি না। আচ্ছা, জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না কারা কারা এখানে? দুইজন, আপনারা তৈরি করতে পারেন না। এখন বিষয়টা একটু কঠিন হয়ে গেছে, মানে একটা নাম্বার দিয়ে এখন একটা জিমেল আইডি তৈরি করা যায়। বুঝতে পারছেন? একটা নাম্বার দিয়ে একটা জিমেল, এখন আসলে অপশনটা অনেক লিমিটেড করে দিছে। তো এখানে দেখেন আমরা আমাদের পার্সোনাল ইউজের জন্য কি করতে যাচ্ছি? একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি। সেক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। এখন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম একটু সাবধানে দিতে হবে, কারণ আমরা এই অ্যাকাউন্টটা ব্যবহার করে মূলত মার্কেটপ্লেসেও অ্যাকাউন্ট খুলব। সেজন্য এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাদের ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে। স্যার আমার ভোটার আইডি কার্ড নাই। আপনার জন্ম নিবন্ধন কার্ড আছে ওইটার থেকে দেন, পাসপোর্ট থাকলে ওইটার থেকে দেন। বুঝতে পারছেন? মানে এখানে আপনার আইডেন্টিফিকেশন যেটা ভেরিফাই করে ওই ধরনের ডকুমেন্ট থেকে আপনাকে মূলত এখানে নাম দিতে হবে। উল্টাপাল্টা নাম দিলে হবে না, যেমন এঞ্জেল সাদিয়া, তারপর হচ্ছে মূলত কুল বয় রাকিব, এই ধরনের বিষয়গুলো দেওয়া যাবে না। বুঝতে পারছেন? অবশ্যই আপনি আপনার অরিজিনাল নাম এখানে দিবেন। তো এখানে কার নামে অ্যাকাউন্ট খুলতে পারি? আপনার অ্যাকাউন্ট নাই তাই না স্যার? আপনার অ্যাকাউন্ট নাই? অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট আছে? নাই, তাহলে আপনার নামে অ্যাকাউন্ট খুলে দেই। আপনার ক্ষেত্রে দিলে একটা প্রবলেম আছে। হ্যাঁ, তো আপনার নামে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। আপনার মোবাইল নাম্বার সাথে আছে? ওই মোবাইল নাম্বার দিয়ে মূলত আপনি মূলত কোনো অ্যাকাউন্ট খুলছেন? জিমেল অ্যাকাউন্ট খোলেন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। তো আপনি আপনার নামটা একটু বলবেন, ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে বলবেন। ওই নাম্বারের বিষয়ের জন্য আপনার অ্যাকাউন্ট খুলতেছি না, বুঝতে পারছেন? স্যার একটু ফাস্ট বলবেন, সময় খুবই কম। হ্যাঁ, স্পেলিং বলেন। জি, অলিউর রহমান। অলিউর রহমান, পুরো নাম কি? এমডি। ওইখানে দেখেন তো নাম ঠিক আছে কিনা। ইউআর। জি, ওএলআই ইউআর।
ফোন আছে। আচ্ছা ঠিক আছে, এই দেখেন যেমন ওনার নাম, প্লিজ কথা বলেন না, ওনার নাম হচ্ছে এমডি অলিউর রহমান। তো এখানে মূলত দেখা যাচ্ছে নিচের দিকে লাস্ট নেম আছে, তো এখানে এমডি অলিউর বসবে ফার্স্ট নেমের মধ্যে আর রহমান বসবে মূলত লাস্ট নেমের মধ্যে, বুঝতে পারছেন? যেমন ধরুন আমার নাম হচ্ছে মোহাম্মদ সারোয়ার হোসেন সানি, এখন মোহাম্মদ সারোয়ার হোসেন থাকবে মূলত এখানে ফার্স্ট নেমে, সানি বসবে মূলত লাস্ট নেমের মধ্যে। তো এইখান থেকে বিষয়টা আমরা ফলো করে নেক্সটের মধ্যে ক্লিক করব। হ্যাঁ স্যার, আপনি মূলত চলে যেতে পারেন। এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে স্যার? আপনার ডেট অফ বার্থ কি? কাস্টম দিয়ে দেই। মানে এটা তো বর্তমানে আসলে অনেক বড় একটা মানে ইস্যু। আচ্ছা প্লিজ কথা বললেন না। তো আমাদের এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, একটা ঠিকানা, যে এই অ্যাড্রেসের মাধ্যমে মূলত আমাদেরকে অন্যান্য লোকেরা চিনবে। নামের সাহায্যে মূলত অন্যান্য লোকেরা চিনবে না, এখানে চিনবে জাস্ট এই অ্যাড্রেসের মাধ্যমে। তো আমাদের এই অ্যাড্রেসটা অবশ্যই আমাদের নামের সাথে মিল রেখে দিতে হবে, ঠিক আছে? যেটাকে আমরা ইউজার নেম বলি। এইখান থেকে আমরা এমডি অলিউর রহমান, এটা অলরেডি আছে 033। না আপনি দিতে পারেন, ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস ক্লিক করলে এখানে জিনিসটা মূলত নিচ থেকে আপনি তৈরি করে দিতে পারেন। যেমন এখানে আসেন, এই দেখেন আমরা এখানে দিয়ে দিলাম এমডি অলিউর রহমান। যেমন ধরেন এখানে আপনাদের বেচার নাম্বার দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, তাই তো? তারপরে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করলাম। দেখেন এখানে অনেক সময় দেখতে পারবেন শুধু নাম দিলে কিন্তু এখানে ইউজার নেম নিবে না, সেক্ষেত্রে নাম্বার দেওয়া লাগবে। নেক্সটের মধ্যে ক্লিক করবেন, জিনিসটা হয়ে গেছে না? এখন পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো স্যার আপনি একটু কষ্ট করে, আমরা এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড স্ট্রং রাখার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড থাকবে। লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো আমরা এই 5টা জিনিস এখানে মেনটেন করে কোন একটা পাসওয়ার্ড দিব, তখন আমাদের পাসওয়ার্ডটা কি হবে? অনেক বেশি স্ট্রং হবে। আর আমাদের পাসওয়ার্ডটা এখানে স্ট্রং রাখতে হবে। ইজি একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন 1 থেকে 8 হবে না। তো এখান থেকে মূলত আমরা নেক্সটের মধ্যে ক্লিক করব। নাম্বার দেওয়া লাগবে। স্যার আপনার নাম্বারটা একটু দেন। 01, এখান থেকে বলে দেন, বলে দেন যেটা আপনার সাথে আছে ওইটা বললেন। জিরো 1719464776 ঠিক আছে? জিরোটা কেটে দিবেন কারণ অলরেডি এখানে জিরোটা থাকবে। দেখেন একটা কোড যাবে, হ্যাঁ 162124 তাই তো? তারপর রিকভারি ইমেল অ্যাড্রেস, এটা আমরা চাইলে দিতেও পারি নাও দিতে পারি, তবে এটা আমরা দিয়ে দিব। আমাদের যদি আরেকটা ইমেল অ্যাড্রেস থাকে এটা দিলে ভালো হবে, কারণ আমাদের এই ইমেল অ্যাড্রেসটা যদি হ্যাক হয়ে যায় তাহলে এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আমরা কি করতে পারবো? ওটা রিকভারি করতে পারবো। তো স্কিপ। তাহলে আমাদের অ্যাকাউন্ট প্রায় তৈরি হয়ে গেছে। নেক্সটের মধ্যে ক্লিক করব। ওদের টার্মস এন্ড কন্ডিশন এখানে দেওয়া আছে, আমরা এইগুলো ভালো করে পড়বো, যদিও পড়া হয় না। তাহলে দেখবেন আমাদের অ্যাকাউন্ট এখানে কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। আর এইখান থেকে দেখেন আমরা এখানে আসবো, তারপর এখান থেকে টার্ন অন সিঙ্ক এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ইয়েস আই এম ইন, দেখতে পারবেন আমাদের সিঙ্ক এখানে কি হয়ে গেছে? অন হয়ে গেছে। এখানে আসেন,
এই দেখেন আমাদের মূলত এখানে সিঙ্ক অন করা আছে। তারপর এইখান থেকে আমরা এখন যা কাজ করব সবগুলো কি হবে, সেভ হবে। বুঝতে পারছেন? তো এইভাবে মূলত আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না? গুগল অ্যাকাউন্ট তৈরি করা যাবে? মানে আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করলে কিন্তু অটোমেটিক্যালি গুগল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। আর যদি এটা মডিফাই করতে চাই সেক্ষেত্রে এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে এটা মডিফাই করার অপশন দিবে। আপনি এখান থেকে পার্সোনাল ইনফরমেশন চাইলে চেঞ্জ করতে পারেন, যেগুলো আপনি দিছেন। এডিটের মধ্যে ক্লিক করলে এখান থেকে চেঞ্জ করা যাবে। এগুলোর মধ্যে ক্লিক করেন, দেখেন চেঞ্জ করা যাচ্ছে না, চেঞ্জ করার অপশন আছে। পিকচার চাইলে এখান থেকে পিকচারও দিতে পারেন, যে কোনো একটা পিকচার দিয়ে দিতে পারেন। অ্যাড প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করলে পিকচার অ্যাড হয়ে যাবে। ইউজার নেম এখান থেকে চেঞ্জ করার অপশন আসলে দিবে না, এখানে আসলে এটার অপশন নাই। তো এইখানে আসেন, আমরা মূলত এইখান থেকে অ্যাড্রেসটা দিতে পারি, এটা আমাদের অপশনাল, দিতেও পারি নাও দিলেও চলবে। তারপর এইখান থেকে যদি আমরা সিকিউরিটির ক্ষেত্রে আসি, এখানে একটা বিষয় মনে রাখবেন, আমাদের এই জিমেলটাকে সিকিউর রাখার জন্য আমরা 2 স্টেপ ভেরিফিকেশন যেটা আছে এটা অন করে দিব। এখানে আসবেন, আসার পর অ্যাড ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার অ্যাড করে দিয়ে জিনিসটা কি করে দিবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে দিবেন। এটা করলে মূলত কেউ আপনার জিমেলে লগ ইন করতে পারবে না। মানে লগ ইন করতে গেলে আপনার নাম্বারে কোড আসবে, কোড দেওয়ার পর আপনি কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। তো এই বিষয়টা আমরা করে রাখবো। তারপর এখান থেকে আচ্ছা বাদবাকি বিষয় যেগুলো আছে, যে নিচের দিকে আসলে কিন্তু আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটাকে এখান থেকে মূলত এই যে পাসওয়ার্ড যেগুলো আছে না আমরা দিছিলাম, পাসওয়ার্ডটা এটা ম্যানেজ করতে পারবো, এটা চেঞ্জও করে দিতে পারবো। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা সবাই গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যাবে। আর যে বিষয়গুলো আপনাদেরকে আজকের ক্লাসে দেখাইছি এই প্রত্যেকটা বিষয় আপনারা বাসায় গিয়ে আজকে কি করবেন, প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? আর এডিশনাল আজকে কোনো হোমওয়ার্ক নাই, জাস্ট ওই কাজগুলোই করবেন।